আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সবাইকে আমাদের হালকেস্টাইনে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা আমাদের রসায়নের 6 নম্বর যে চ্যাপ্টারটা আছে কেমিস্ট্রির, একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা হচ্ছে আমাদের মোলের ধারণা এবং রাসায়নিক গণনা। সেটা নিয়ে পড়াশোনা করব, সেটারই প্রথম পার্টটা কমপ্লিট করব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আশিকুল ইসলাম খান ভাইয়া। পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো যাই হোক, আমাদের শর্ট সিলেবাসের কথা বলো অথবা ফুল সিলেবাসের যেই সিলেবাসেই তুমি থাকো না কেন, আলটিমেটলি এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে তোমার এসএসসি লাইফটাতে। কেন? কারণ নট অনলি এসএসসি লাইফ প্লাস বাট অলসো তোমার যে সামনে এইচএসসি লাইফ আসবে সেটাতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এখান থেকে একটা সেট কোয়েশ্চেন যেমন তোমার মাস্ট আসবেই, ঠিক তেমনই এমসিকিউ এটার গুরুত্ব আছে অবশ্যই। অ্যাজ ওয়েল অ্যাজ এই চ্যাপ্টারটার মাধ্যমেই তুমি সর্বপ্রথম রসায়নকে আসলে গণনা করতে শিখবা। কাউন্টেবিলিটি আসবে আসলে, যে এটা রসায়নকে যে গণনা করা যায়, এর সাথে যে এরকম জিনিসপত্রগুলো যুক্ত, এখান থেকে যে এই জিনিসগুলোতে যাওয়া যায়, শিফট করা যায়, সরানো যায়, সব কিছুর ডিটেলসে তুমি ধারণা পাবা। রসায়ন সম্পর্কে ভালো লাগা শুরু করবে। রসায়নে ক্যালকুলেটারের সর্বোচ্চ ব্যবহারটুকু তুমি এই চ্যাপ্টারেই করতে পারবা। যাই হোক, এই চ্যাপ্টারের প্রতি গুণাবলী মানে এত গুণগান না করে চলো আমরা এই চ্যাপ্টারের ক্যালকুলেশন মানে জিনিসপাতিগুলো পড়া শুরু করি, শেখা শুরু করি। আজকে আমরা এটা পার্ট 1 কমপ্লিট করব। এই পার্ট 1-এর মধ্যে আমরা যেটুকু কমপ্লিট করব সেটুকু হচ্ছে যে মানে ধরো একেবারে সূচনা থেকে মূল মূল সংক্রান্ত যা আছে তা আমরা এই পার্টের মধ্যে কমপ্লিট করব, এবং এই পোর্শনটুকু আমরা এখানে কমপ্লিট করব। ঠিক আছে? তারপরেরটা তো ধরে নাও পার্ট 2 এর মধ্যে চলে যাবে। সো পার্ট 1 এর মধ্যে আমরা এতটুকু কমপ্লিট করব। আশা করি খুব ভালো মতন বুঝতে পারবা। আমার তোমাদের প্রতি একটা সিম্পল রিকোয়েস্ট, তো আমরা যখনই ক্লাসটা কমপ্লিট করতেছি তুমি সুন্দর মতন খাতা কলম নিয়ে নোট করা শুরু করো। নিজে নোট করবা, তোমাকে এখান থেকে বোঝানোর দায়িত্বটা সম্পূর্ণ আমার, লেখার দায়িত্বটা খালি তোমার, আর কিচ্ছু না। তোমাকে এখান থেকে একেবারে বুঝিয়ে পাঠানোর দায়িত্ব এটা সম্পূর্ণ আমার, ওটা আমার উপরে ছেড়ে দাও। ঠিক আছে? আঁকা। তো চলো তাহলে আমরা শুরু করি চ্যাপ্টারটা। তার আগে আমি একটু বলে দিই তোমাদেরকে যে এই চ্যাপ্টারটা থেকে ফুল মার্ক উঠানো না খুব সহজ। কারণ তুমি যে জিনিসটা আছে সেই জিনিসটাকে যদি বুঝো বা সেটাকে বুঝে উত্তর করতে পারো সঠিকটা, তাহলে ওখান থেকে মার্ক কাটার কোনো জায়গাই নেই। কারণ এটা তো ম্যাথমেটিক্যাল, বুঝতেছই তো, আরামসে ফুল মার্ক পেয়ে যাবা। ঠিক আছে? জাস্ট একটু এফোর্ট দিতে হবে। তো আমরা যদি চিন্তা করি মোলের ধারণা, প্রথম যে অংশটার কথা, মোলের ধারণা, এই মোল জিনিসটা কি সেটা যদি আমরা একটু বুঝি। কনসেপ্ট অফ মোল। মোল মোল হচ্ছে, আমি যদি একেবারে সোজা বাংলা কথায় একেবারে বলি, মানে যেহেতু আমরা একেবারে বেসিক থেকে শিখবো মনে করো, হ্যাঁ, মোল হচ্ছে আমরা বলতে পারি যে রসায়নে রসায়নে গণনার 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 উৎকৃষ্ট একটা একক। উৎকৃষ্ট উৎকৃষ্ট একটি একক। রসায়নে গণনার অনেক একক রয়েছে, হ্যাঁ, তার মধ্যে উৎকৃষ্ট একটা একক হচ্ছে ভাই মোল। এটা একেবারে সোজা বাংলা একটা খাঁটি কথা। যেমন আমি যদি তোমাকে টাকা পয়সা গণনা করতে বলি, তো ধরো আমি তোমাকে টাকার 2টা বান্ডিল দিয়ে দিলাম। তুমি এখানে টাকাটা হাজারে গণনা করতে পারো, বেশি অ্যামাউন্ট হলে লাখে কোটিতে এরকমভাবে গণনা করো, বাট আলটিমেটলি তুমি কিন্তু পয়সাতে গণনা করবা না। পয়সাতে গণনা করবা নাকি টাকাতে গণনা করবা? টাকাতে গণনা করবা। আবার ধরো আমি তোমাকে একটা কাজ করছি, সেটা হচ্ছে যে আমি তোমাকে এক বক্সের মধ্যে ধরো 10টা মতন হাঁসের বাচ্চা দিয়ে দিছি। তুমি হাঁসের বাচ্চাগুলোকে কিসে কাউন্ট করবে বলো তো? একটা, দুইটা, তিনটে, চারটা করে 10টাতে কাউন্ট করবে, এরকম না? ধরো হাঁসের বাচ্চার এরকম 500-600টা বক্স যুক্ত একটা ফ্যাক্টরির মধ্যে তোমাকে ঢুকাই দিছি। তখন তুমি সেটাকে কিসে কাউন্ট করবা? যে প্রত্যেকটা বক্সের মধ্যে 10টা করে আছে আর এই ফ্যাক্টরির মধ্যে 500টা বক্স আছে, এরকমভাবে কাউন্ট করবা। তাই না ভাইয়া? মানে আমি তোমাকে বিষয়টা বুঝাতে চাচ্ছি যে তোমাকে আমি যেটা জিনিস দিব, সেই জিনিসের অ্যামাউন্টের উপর ভিত্তি করে, জিনিসের প্রকৃতির উপর ভিত্তি করে, ধরনের উপর ভিত্তি করে তুমি আসলে একটা একক, সুইটেবল একটা একক বেছে নিয়ে তুমি আসলে কাউন্ট করো। আমি যদি তোমাকে গ্যাস দিয়ে দিই, তুমি কি ওইটা কতটি গ্যাস আছে সেটা বের করো হাঁসের বাচ্চার মতন? নিশ্চয়ই না। তুমি সেখানে কত গ্রাম, কত ওজনের বা কত ভরের গ্যাস আছে হয় সেটা বের করতে চাও, অথবা কত লিটার গ্যাস আছে সেটা বের করতে চাও। আমি যদি তোমাকে তরল পদার্থ দিয়ে দিই, তাহলে তুমি কি তরল পদার্থকে ওইরকম গুনে গুনে কাউন্ট করে হিসাব করতে পারবা? না। তুমি এটাকে কীভাবে কাউন্ট করবা? কত এমএল আছে, মানে কত লিটার আছে, কত আয়তনে আছে সেটাকে কাউন্ট করবা, বা কত ওজনে আছে সেটাকে কাউন্ট করবা। অবভিয়াসলি এরকম না? তো ঠিক সেরকমই রসায়নের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো তো এই 3টা ফর্মেটেই থাকতে পারে: কঠিন, তরল, গ্যাসীয়। প্রত্যেকটাকেই তো তুমি হচ্ছে যেমন যেটা কঠিন সেটাকে তুমি কতটি, এই একটা, দুইটা, তিনটা, চারটা এরকমভাবেও কাউন্ট করতে পারো। আবার ধরে নাও পাউডার, সেটাকে তো এরকমভাবে কাউন্ট করা সম্ভব না। তাহলে সেটাকে তুমি কীরকমভাবে কাউন্ট করতে পারো? গ্রামে কাউন্ট করতে পারো, কত ভরটা কত সেভাবে কাউন্ট করতে পারো, গণনা করতে পারো। পারো কি পারো না? তরলটাকে ঠিক একরকমভাবে গণনা করবা, গ্যাসীয়টাকে ঠিক একরকমভাবে গণনা করবা। আর সবগুলাকেই সব থেকে বেস্ট যে উপায়ে গণনা করা যায় সেটা হচ্ছে মোল। ওই বেস্ট এককটাই হচ্ছে মোল। তার মানে কঠিন, তরল, গ্যাস সবগুলাকেই তুমি মোল একক দিয়ে কাউন্ট করে ফেলতে পারবা।
সো রসায়নে গণনা করার জন্য সর্বোৎকৃষ্ট এককটাই হচ্ছে ভাইয়া মোল। তাহলে মোল সম্পর্কে কি একটু একটু জিনিসপাতিগুলো বোঝা যাচ্ছে যে আসলে মোল জিনিসটা কি বা কীভাবে কী হইতে পারে? আশা করি বোঝা যাচ্ছে। চলো আমরা শুরু করবো চ্যাপ্টারটা। ফার্স্ট অফ অল এগুলা হচ্ছে একেবারে বেসিক কনসেপ্ট, বেসিক জিনিসপত্র। যে দেখো এখানে আমরা লিকুইড জিনিসটাকে যদি এভাবে দেখাই, গ্যাসীয়টাকে তো দেখাতে পারা যায় না, তারপরে ধরো কঠিন জিনিসটাকে যদি এরকমভাবে দেখায়, প্রত্যেকটাকে তো আমাদের গণনা করতে হয়, কাউন্টেবিলিটি নিতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাঁ, রসায়নে আসলে বিশ্লেষণটা দুই ধরনের হয়। বিশ্লেষণ এটা একটু জেনে রাখতে পারো, কাজে দিবে। তার মানে বিশ্লেষণটা হয় হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে গুণগত, কোয়ালিটেটিভ গুণগত বিশ্লেষণ, আরেকটা হচ্ছে ভাইয়া পরিমাণগত, কোয়ান্টিটেটিভ পরিমাণগত। একটা হচ্ছে গুণগত বিশ্লেষণ, একটা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ। দুইটাই খুব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। হ্যাঁ, তো গুণগত বিশ্লেষণ যেটা, সেখানে আসলে গুণগত বিশ্লেষণটার ভিতরে গণনা করা হয় না। কি আছে সেটাকে আসলে খোঁজা হয়। আর এখানে যেটা গণনা করা হয় সেটা হচ্ছে কি পরিমাণ আছে সেটাকে খোঁজা হয়। বেসিক কথাবার্তা যদি বলি তাহলে এরকম। ধরে নাও তোমাকে আমি একটা স্যাম্পল দিয়ে দিলাম। এই স্যাম্পল দেওয়ার পরে বললাম, ভাই এই স্যাম্পলটা আসলে কিসের স্যাম্পল? এটা কি অ্যাসিড নাকি ক্ষার নাকি বিষ নাকি হচ্ছে মানে তোমার জন্য নিউট্রিয়েন্ট, কি এই জিনিসটা? তুমি যদি সেটাকে বিশ্লেষণ করে খালি বের করতে পারো যে ভাই এটা হচ্ছে ক্ষার, তাহলে ওইটা যে বিশ্লেষণ হইলো সেটা হচ্ছে আসলে কি গুণগত বিশ্লেষণ। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি দিয়ে দেওয়ার পরে বললাম যে তুমি এটার ভিতরে বের করো কতটুক ক্ষার আছে, কতটুক অ্যাসিড আছে, কতটুক কার্বন আছে, কতটুক নাইট্রোজেন আছে, কতটুক কি আছে, কতটুক পরিমাণে, তাহলে সেটা হয়ে যাবে কীভাবে বলো? পরিমাণগত বিশ্লেষণ। বোঝা গেছে? রসায়নে এই বেসিক দুই ধরনেরই বিশ্লেষণ করা হয়। মানে তুমি যাই করো, যাই নিয়ে ঘাটাঘাটি করো না কেন, দেখবা যে আলটিমেটলি তুমি এটা যে কোনো একটা ভাগের ভিতরে পড়ে গেছো। আর তার ভিতরে অবশ্যই বোঝা যাচ্ছে আমরা যেটা নিয়ে, যে চ্যাপ্টার নিয়ে কাজ করতে যাব সেটা আসলে কি হবে? পরিমাণগত বিশ্লেষণ। দেখো এখানে এই পদ্ধতি বলা আছে, গুণগত বিশ্লেষণ আর পরিমাণগত বিশ্লেষণ, ওটারই একটা আলোচনা করা আছে আর কি। বেসিকটা বোঝা গেছে? তো আমরা এই চ্যাপ্টারে যেটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু আসলে পরিমাণগত। তুমি 9-10-এর ভিতরে দেখা যায় যে আমাদের ল্যাব টেস্টের মধ্যে কিন্তু আয়ন শনাক্তকরণ করতে দেয়। এই যে ধরো সোডিয়াম বা আদার্স অন্য কালারে হয়, তুমি কি বলো তো ভাই ওখানে কি তুমি কখনো সোডিয়াম কত গ্রাম আছে, কতটুকু আছে এটা নির্ণয় করো? উত্তরটা হচ্ছে না। আদৌ ওখানে সোডিয়াম আছে না ক্যালসিয়াম আছে নাকি ক্লোরিন আছে না কার্বনেট আছে, কি আছে সেটা নির্ণয় করো। তাহলে ওইটা নির্ণয় করা আসলে কোন প্রসেস? গুণগত বিশ্লেষণ। কি আছে সেটা, আর কি পরিমাণে আছে যদি কখনো এটা বের করো খুঁজে, তাহলে ওই যে টাইট্রেশন করে যে আমরা কি পরিমাণেও বের করি ওটাও তো বের করতে পারি। তাহলে কি পরিমাণে যদি বের করি তাহলে সেটা হয়ে যায় কেমন? আমাদের পরিমাণগত বিশ্লেষণ। সো আমাদের ওয়েলকাম টু পরিমাণগত বিশ্লেষণ, কারণ আমাদের যে চ্যাপ্টার 6 এটা আসলে পরিমাণগত বিশ্লেষণের উপরেই নির্ভর করে দাঁড়ায় আছে। ওকে, আচ্ছা, অধ্যায় শেষে কী কী শিক্ষার্থীরা শিখতে পারবে? অনেক কিছু শিক্ষার্থীরা শিখতে পারবে, বাট আমি এই জিনিসের উপর বিশ্বাসী না, আমি আগে শেখানোর উপরে বিশ্বাসী। আমি আগে শিখাই ফেলি, তারপরে না হলে তোমাদেরকে বলবো। চলো আমরা চলে যাব আমাদের মোলের ভিতরে, মোল নিয়ে কথাবার্তা বলতে। আচ্ছা, তো আমাদের প্রথমে তো কিছু জিনিসপাতি একটু ভালো মতন বুঝতে হবে। সেটা হচ্ছে যে ধরো আমরা দুইটা জিনিস আগে একটু ভালো করে বুঝি তো, অণু, পরমাণু। এটা যদি পরমাণুকেই আমরা বলতে পারি হচ্ছে মেইনলি মৌল বা পরমাণু। তো ধরো এই যে আমি যদি সোডিয়ামের কথা বলি, সোডিয়াম একটা পরমাণু, সোডিয়ামের আণবিক অবস্থাও কিন্তু ভাই আসলে সোডিয়ামই, এটাই হয় না? বাট আমি যদি বলি ক্লোরিন পরমাণুটা এটা, কিন্তু ক্লোরিনের পারমাণবিক অবস্থা এটা, বাট আণবিক অবস্থাটা কি? ক্লোরিন 2 গ্যাসীয় আকারে। এই জিনিসটা তোমাকে বেসিক অবস্থাতে বুঝতে হবে। আমি যদি এটা বলি তাহলে এটাকে তুমি কি বলবা? এক অণু ক্লোরিন গ্যাস। এটাকে যদি বলি এক পরমাণু ক্লোরিন, এরকমভাবে বলবা, বা এক মৌল ক্লোরিনের একটা পরমাণু এরকম বলবা। কিন্তু ক্লোরিনের একটা অণুর ভিতরে পরমাণু কয়টা আছে? আসলে 2টা পরমাণু আছে, তাই কি না বলো? তাই তো। আচ্ছা, এখন মোলের কনসেপ্টটা কিভাবে এটার সাথে রিলেট করতেছি বা কিভাবে এটার সাথে বলতেছি চলো বুঝাই, কোনো সমস্যা নেই। ফার্স্ট অফ অল তুমি চিন্তা করো যে তোমার কাছে 3 ধরনের বস্তু থাকতে পারে। একটা হতে পারে ধরো কঠিন, হ্যাঁ, একটা হতে পারে মনে করো নাও তরল, আর একটা হতে পারে তোমার হচ্ছে ভাই গ্যাসীয়। আচ্ছা, কঠিনটাকে তুমি যেভাবে মাপতে পারো যে টি একক দিয়ে মাপতে পারো, যে এখানে কত টি আছে, অথবা গ্রাম, যেহেতু অল্প সংখ্যক জিনিসপাতি তাই আমরা গ্রামে। তরলটাকে তুমি যেটা দিয়ে মাপতে পারো সেটা হচ্ছে আয়তন বা এমএল বা লিটার একক দিয়ে মাপতে পারো, অথবা গ্রাম বা ভর দিয়ে মাপতে পারো। এটাও সেম টু সেম, আয়তন বা লিটার
আয়তন বা এমএল বা লিটার এই একক দিয়ে মাপতে পারো, অথবা গ্রাম এই একক দিয়ে মাপতে পারো। পারো কি পারো না বলো তো আমার সাথে, একমত? পারো কি পারো না? পারো আশা করি। কঠিন যদি থাকে তাহলে তুমি সেটাকে টি, কত টি পরিমাণ পরমাণু আছে সেই একক দিয়েও কিন্তু মাপতে পারো, পারো না? আবার কত ভরে আছে সেটাও মাপতে পারো। তো মোল মেনলি বুঝাবে, এক মোল বলতে যেটাকে বুঝাবে সেটা হচ্ছে তার গ্রাম আণবিক ভর। যদি আমরা ভর দিয়ে মাপি তাহলে কি হবে, দেখো প্রত্যেকেই কিন্তু আমরা ভর দিয়ে মাপতে পারতাম, গ্যাসকেও ভর দিয়ে, একেও ভর দিয়ে, একেও ভর দিয়ে। তাহলে আমরা একটা জিনিস এখন একেবারে সুন্দর মতন শিখে ফেললাম, সেটা হচ্ছে যে মোল মানে আমরা বলতে পারি, চলো একেবারে এই জায়গার ভিতরে আমরা লিখি এটা, হ্যাঁ, মোল মানে আমরা বলতে পারি এক মোল, অর্থাৎ এক মোল সমান লিখতে পারি যে কোনো মৌলের গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর এক মোল সমান। ধরে নাও আমি যদি বলি এক মোল অক্সিজেন, আমি এটাকে অক্সিজেন O2 লিখলাম না, আমি এই যে এরকমভাবে লিখতেছি, মনে করেন অক্সিজেন। এখন অক্সিজেন শুধু ও, এর ভরটা হচ্ছে ভাই 16 গ্রাম, আমরা তো জানি এর ভরটা কত, 16 গ্রাম। কিন্তু অক্সিজেন কি ও আকারে থাকে? উত্তরটা হচ্ছে না। অক্সিজেন থাকে কিভাবে? O2 আকারে। এটা তুমি আমি তো জানি, বাই ডিফল্ট আমাদেরকে এটা জানতে হবে, এটা আগে থেকেই জানতে হবে অবশ্যই, যে অক্সিজেন কি আকারে থাকে। যেমন দ্বিআণবিক গ্যাস অক্সিজেন, ক্লোরিন, তারপরে হচ্ছে আমাদের মানে যতগুলো হ্যালোজেন আছে সবগুলাই, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো তো দ্বিআণবিক আকারে থাকে না? তো এই যে যেটার কথা বললাম, এটা কি তুমি বুঝছো আশা করি? নাইট্রোজেন, এটা তো দ্বিআণবিক গ্যাস, N2 আকারে থাকে এটা। তো এই এক মোল অক্সিজেন মানে তুমি বলতে পারো তাহলে আসলে কত ভর হবে সেটার, এই যে O2 এর যেটুকু ভর, O2 এর মানে তার আণবিক অবস্থা কি O2 না, তার মানে 32 গ্রাম অক্সিজেন। তাহলে একটা মোলের সাথে যখন তুমি আসলে গ্রামের হিসাবটা করবা, এই যে গ্রামের হিসাবটা করবা, তখন সেটা তার কি হবে? গ্রাম আণবিক ভর হবে, গ্রাম আণবিক ভর হবে। এই কথাটা কি বোঝা গেছে? মোল মানে হবে হচ্ছে কি তার কোনো একটা মোলের গ্রাম আণবিক ভর। আমি ধরো সোডিয়ামের কথা বললাম, এক মোল সোডিয়াম সমান, এক মোল সোডিয়াম, এক মোল সোডিয়াম সমান কত হবে ভাই বলো তো? 23 গ্রাম সোডিয়াম। কারণ সোডিয়ামের তো আণবিক বা পারমাণবিক ভর দুইটাই হচ্ছে আসলে সোডিয়াম Na আকারেই থাকবে। ওর কি কোনো আণবিক Na2 বা Na3 Ne4 এরকমভাবে থাকে? উত্তরটা হচ্ছে না, এরকমভাবে থাকে না। আচ্ছা, আমি যদি এখন বলি এক মোল ফসফরাস, এক মোল ফসফরাস, তার মানে কি জানো? ফসফরাস কিন্তু থাকে হচ্ছে ভাই P4 আকারে, P4 আকারে। তো ফসফরাসের যেটা ভর 31 ইন্টু 4 গ্রাম ফসফরাস, এমন হয়ে যাবে। P4 আকারে থাকে এটা, ফসফরাস যেটা সেটা থাকেই হচ্ছে P4 আকারে, এই যে P4 আকারে। আবার সালফার থাকে হচ্ছে S8 আকারে। তার মানে সালফারেরটা যদি হচ্ছে যে 8 হয়, মানে সালফারের ভর যেহেতু হচ্ছে 32, তার মানে এটা কত হয়ে যাবে বলো তো? তার মানে সেটা হয়ে যাবে কিন্তু পুরাই, গরম লাগতেছে তাই এসিটা দিলাম। আচ্ছা, তো সালফারের ভর 32, ওটা 32 গুণিত 8 আকারে হয়ে যাবে। তাহলে কনসেপ্টটা বোঝা যাচ্ছে যে মোলটা যদি আমরা গ্রাম হিসেবে নির্ণয় করতে চাই, তুলনা করতে চাই, তাহলে কি আকারে হবে? দেখো এখানে ওই জিনিসের কথাটাই বলা হচ্ছে, গ্রামের হিসাবটা একটু পরে আছে, আমি যাচ্ছি সেখানে, কোনো সমস্যা নাই। গ্রাম হিসাবে চিন্তা করতে গেলে এমন। এখন ধরে নাও যে তোমাকে হচ্ছে যে ক্লোরিনের কথা বললো, তাহলে কি আসবে সেটা বুঝতেছো? এক মোল ক্লোরিন গ্যাসের ভর কত হবে? এক মোল ক্লোরিন গ্যাসের ভর, তার গ্রাম আণবিক ভর যেটা হবে, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে যেটা, সেটা হচ্ছে 35.5। ক্লোরিন থাকে কি আকারে? Cl2 আকারে। তাহলে আমাদের 35.5 গুণিত আসলে কত হয়? 2 হয়। তার মানে কত হয়? 71 গ্রাম পার মোল হয়। এমন হবে না? এটাই, পার মোলের ভর কত হবে? 71। তার মানে এই একটা কথা তোমার জন্য জানা এখনকার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই একটা কথা তোমার জন্য এখনকার জানা খুবই জরুরি। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বুঝলাম আমরা। ওকে, এরপরে যদি এরকমটা হয়, ধরো যে ক্লোরিন, তোমাকে বললো যে ক্লোরিন এখানে 50 গ্রাম আছে, 50 গ্রাম ক্লোরিন আছে। ক্লোরিনের মোল সংখ্যা কত এখানে? তো তুমি তো জানো যে 71 গ্রাম ক্লোরিন সমান 1 মোল, জানো না? 50 গ্রাম ক্লোরিনের মোল সংখ্যা কত? মোল সংখ্যা, এই মোল সংখ্যাকে ভাইয়া এন দ্বারা প্রকাশ করা হয়।
স্মল এন, মোল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো? স্মল এন। তুমি জানো যে 71 গ্রাম ক্লোরিন সমান মানে হলো 1 মোল। তাহলে 1 গ্রাম ক্লোরিন সমান কত, আর 50 গ্রাম ক্লোরিন সমান কত? তাহলে 50 × 1 বাই হচ্ছে 71, এটাই হচ্ছে তার মোল সংখ্যা, এমন না? এই তো তার মোল সংখ্যা। তার মানে এটা কি তার গিভেন ভরটা না, যে যত ভর দেওয়া আছে, আর এটা কি তার মোল আণবিক ভর না ভাইয়া? আণবিক ভর। তার মানে আমরা মোল সংখ্যা সমান কিন্তু একটা সূত্র এস্টাবলিশ করতে পারি, সেটা হচ্ছে গিভেন ওয়েট ভাই হচ্ছে তার মলিকুলার ওয়েট, N/m। দেখো তো এরকম একটা সূত্র এস্টাবলিশ করতে পারি কিনা? পারি নিশ্চয়ই, গ্রাম আণবিক ভর হিসেবে। পারি কি পারি না? পারি। এখন যদি আমার এটা কঠিন পরমাণু হয়, কঠিন পরমাণু হয় এবং তুমি গ্রাউন্ড করতে পারছো, গণনা করতে পারতেছো, তাহলে গণনা করতে পারলে একটা ফিক্সড নাম্বার আছে, একটা ফিক্সড সংখ্যা আছে, যে সংখ্যাটা অ্যাভোগাড্রো সাহেব আবিষ্কার করে গেছিলেন, ওটাকে অ্যাভোগাড্রো নাম্বার বলা হয়। কি বলা হয় বলো? অ্যাভোগাড্রো নাম্বার, N of A, অ্যাভোগাড্রো নাম্বার। এটা হচ্ছে 6.023 × 10⁻23 এত টি, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। বলা হয় যে 1 মোল পরিমাণ যে কোনো বস্তু, যদি সেটা অণু হয় তাহলে অণু, পরমাণু হয় তাহলে পরমাণু, যদি আয়ন হয় তাহলে আয়ন, আয়নের মধ্যে 1 মোল যখন থাকবে, সেটা যখন 1 মোল থাকবে, সেটা সোডিয়াম হোক, ক্লোরিন হোক, অক্সিজেন হোক, যেটাই থাকুক না কেন, যদি সেটা হয় 1 মোল পরিমাণ, তাহলে সেখানে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে। তাহলে আমরা বলতে পারি 1 মোল সমান 1 মোল সমান পরিমাণে বা সমপরিমাণে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে। অণু, পরমাণু বা আয়ন থাকে। বলা যাবে এই কথাটা? পয়েন্টটা বুঝছো কিনা? অণু, পরমাণু বা আয়ন থাকে। তাহলে এটা তোমার আরেকটা সুন্দর মতন জানার জিনিস হয়ে গেল, আরেকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেল। তাহলে এখন যে এখানে যে এই কথাটা বলছে 1 মোল পরমাণুতে এতটি পরমাণু থাকে, 1 মোল অণুতে এতটি, ওই অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অণু থাকে, 1 মোল আয়নে এতটি আয়ন থাকে। এইটাই তার মানে 1 মোল সোডিয়াম পরমাণু মানে কতটি পরমাণু তুমি বলবা বলো তো? 6.023 × 10⁻23 এত টি পরমাণু বলবা। এটা কি বুঝছো? 1 মোল সোডিয়াম আয়ন, ধরো এটাকে যদি আমরা আয়ন আকারে বলে দিতাম যে 1 মোল সোডিয়াম আয়ন, হ্যাঁ ধরে নাও 1 মোল সোডিয়াম আয়ন সমান তুমি কি বলতে ভাই বলো তো? এতটি আয়ন বলতা, এতটি আয়ন বলতা। বলো তো বোঝা যাচ্ছে না এই কথাটুকু? ইজি জিনিস, বুঝতে পারছি তো? ওকে, এই হলো আমরা যদি আসলে কিসে হিসাব করি, কঠিনের ক্ষেত্রে এটা কেমন দিয়ে দিত, দেখো কঠিনের ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে টি কত টিতে হিসাব করতে পারি এবং গ্রামে হিসাব করতে পারি, প্রত্যেকটাকে তো গ্রামে হিসাব করতে পারি। গ্রামের হিসাবটা অলরেডি বলে দিয়েছি, গ্রাম আণবিক ভরের সমান হবে 1 মোল সমান। টি এর হিসাবটাও বললাম। এবার আয়তন বা লিটার বা ml ওই হিসাবটা বলে দিই চলো, তাহলে তো আমার কাইন্ড অফ হচ্ছে 3টে জিনিসকে সামারাইজ করা হয়ে গেল। এবার এখান থেকে যদি একটা জিনিস তোমাকে কোয়েশ্চেনের ভিতরে বলে ইত্যাদি ব্যবহার করা যায়, তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। অ্যাভোগাড্রো সংখ্যা তো আমরা অলরেডি বলে ফেলছি। এখান থেকে যদি এবার আমি তোমাকে বলি যে আমি একটা গণনা করলাম, দৈবভাবে একটা গণনা চালাইলাম, অথবা স্বপ্নে দেখলাম যে আমার এখানে ধরে নাও 1.9 × 10⁻15 এতটি ক্যালসিয়াম পরমাণু রয়েছে। ক্যালসিয়াম 2+ পরমাণু তো না, এটা আয়ন আছে, এতটি আয়ন আছে। এর মোল সংখ্যা কত? মোল সংখ্যা কত? মানে এখানে আমরা এন এর নাম্বারটা দেখো। আমি কিন্তু এর আগে তোমাকে একটা কোশ্চেন দিছিলাম, ওই কোশ্চেনে আমি তোমাকে কত টি আছে ওইটা বলিনি, কত গ্রাম আছে সেটা বলে দিছিলাম। এমন করছিলাম না একটা আগের কোশ্চেনে? এত গ্রাম, ওই গ্রাম থেকে মোল সংখ্যার একটা সূত্র আমরা এস্টাবলিশ করছিলাম। এটা কি? ডাব্লিউটা হচ্ছে আমার গিভেন ভর, মানে যে ভরটা বলে দেওয়া আছে কোশ্চেনে, আর এম হচ্ছে আমার তার গ্রাম আণবিক ভর। ওকে, আচ্ছা। তো ঠিক এখানে আমি তোমাকে এন এর পরিমাণ বা সংখ্যাটা বলে দিছি, আর তোমাকে বের করতে বলছি কত মোল আছে। এটা তো গ্রামে নাই,
গ্রামে আছে কি? গ্রামে তো নাই। তার মানে ওই যে W/M সূত্র তো দিতে পারবা না, তার অন্য কোনো সূত্র দিতে হবে। এখানে যেহেতু টি এর হিসাব আছে যে কত টি বের করতে হয় আমাদেরকে, যেহেতু টি এর হিসাব আছে, তো আমরা তো জানি আমাদের সূত্রটা কি জানি বলো তো, যে 6.023 ইন্টু 10^23 এতটি আয়ন সমান, বা এতটি আয়নে 1 মোল, এমন না বলতে পারি না? এতটি আয়নে 1 মোল, তাহলে একটি আয়নে কত মোল? 1/এত। আর যদি আমরা বলি, যেটা আমাকে বলে দিছে 1.9 ইন্টু 10^15 এতটি আয়নে, তাহলে আমাদের কত হবে বলো তো? 1.9 ইন্টু 10^15 বাই হচ্ছে ইন্টু 1 বাই হচ্ছে আমাদের কত? এই যে 6.023 ইন্টু 10^23 এত মোল। এটাই কি আমাদের এন এর ভ্যালু চলে আসলো না? এন এর ভ্যালু চলে আসলো। তাহলে আমরা কি এমন বলতে পারি না ভাইয়া? তাহলে আমরা কি এমন বলতে পারি না একটা কথা, যে আমাদের এন এর মান, এন ইজ ইকুয়ালস টু আমাদের যে আয়ন বা পরমাণু বা অণুর সংখ্যাটা দেওয়া আছে, সেটাকে আমরা কি দ্বারা ডিভাইডেড করব? অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ডিভাইডেড করব। দেখো তো, ওই যেটা দেওয়া ছিল সেটাকে অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করছি না? তাহলে এন এর তো আরেকটা সূত্র পেয়ে গেলাম। এন এর আরেকটা সূত্র আগে কি পাইছিলাম? W/M। আরেকটা সূত্র পেয়ে গেলাম হচ্ছে N/Na W/M। এই বুঝতেছো? ভালো করে বুঝো, ক্লিয়ার না? তাহলে আমি এখন এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আগে হচ্ছে যে এগুলার একটু পরিচয় লিখে দিই তোমাদেরকে, যেন খেয়ে না ফেলো, না হলে আমার সোনার ছেলে পিলে খেয়ে ফেলবে এটাকে। এন কি? এনটা হচ্ছে, এটা দিয়ে লিখি, এনটা হচ্ছে আমাদের যেই যতটি পরিমাণ দেওয়া আছে, যতটি পরিমাণ দেয়া আছে, যতটি কিন্তু আয়ন হইতে পারে, পরমাণু হইতে পারে, অণু হইতে পারে, দেওয়া আছে। এটা কি? অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাটা কি ভাইয়া? 6.023 ইন্টু 10^23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, ডাব্লিউটা কি আমাদের? যত গ্রাম দেয়া আছে, আমরা এটাকে গ্রামের এককে দেয়া না থাকলেও গ্রাম এককে নিয়ে নিব, যত গ্রাম দেয়া আছে কোশ্চিনে যেটা দেওয়া আছে। আর এমটা কি আমাদের? যার মোল সংখ্যা বের করতেছি তার গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর। আচ্ছা, এখন তোমাদেরকে এই কোশ্চিনটা একটু আমি, মানে ট্রিকি না ঠিক, একটু হচ্ছে যে মিক্স করে দিই। ধরো তোমাকে এবার কোশ্চিনটা বললো, ধরো তোমাকে কোশ্চিনটা বললো এতটি ক্যালসিয়াম আয়ন আছে, এর ভর কত? ওখানে ক্যালসিয়ামের কত ভর আছে, বা তার ভর কত গ্রাম হবে, এমন যদি কোশ্চিনটা করে দেয়, সহজ না? এখন কি করবা বলো তো? জাস্ট এই দুইটা সূত্রকে একত্রিত করে দাও, তাইলেই তো হয়ে গেল রে ভাই। কোন দুইটা সূত্রকে একত্রিত করবা বলো তো? এই যে এই দুইটা, এটা দেওয়া আছে। এই যে তুমি তো জানো মোল সংখ্যা সমান এই সূত্র লিখতে পারো তুমি, W/M সূত্র লিখতে পারো তুমি। তুমি তো এন জানো, এন তো দেওয়া আছে। অ্যাভোগাড্রো সংখ্যাটা জানো, ডাব্লু বা যত গ্রাম সেটাই তো তোমাকে বের করতে হবে। আর এম তো তুমি জানো, কে এটা? ক্যালসিয়াম না? ক্যালসিয়ামের মোলার আণবিক ভর কত? 40 না? ক্যালসিয়ামের আণবিক আর পারমাণবিক অবস্থা তো সেম ভ্যা, তো 40 গ্রাম। তাহলে তুমি তো সবই জানো। তাহলে তুমি যদি এখন এই যে এখানে এই যে N/Na ইজ ইকুয়ালস টু W/M এই ফর্মুলাটা বসিয়ে দাও, যেখানে W এর পরিমাণটাই তুমি বের করবা, এটা ইকুয়ালস টু হোয়াট? আর তাহলে জাস্ট এই ক্যালকুলেশনটা করলেই হয়ে যায় না? 1.9 ইন্টু 10^15 বাই হচ্ছে 6.02 ইন্টু 10^23, 6.023ও দিতে পারো, কোনো ব্যাপার না। W/M, এম এর মানটা কত? ক্যালসিয়ামের ভর হচ্ছে 40। তাহলে এখান থেকে কি W এর ভরটা বের হয়ে গেল না ভাই? এত গ্রাম। ইজি। তোমার আমার সাথে ফার্স্ট বেঞ্চে বসা টপার শ্রেণীর পাবলিক যারা আছে, তারা পড়ার সময় এই জিনিসগুলোকে একটু ক্রিটিক্যালি থিঙ্ক করে, এই জিনিসগুলোকে একটু সুন্দর মতন দেয়। কারণ আমাদের স্কুলে ডিরেক্ট এরকম টাইপের কোশ্চিন যে থাকবে না এমন না, এরকম একেবারে ইজি টাইপেরও কোশ্চিন থাকবে। বাট ইজি কোশ্চিন তো তুমিও পারো, আমিও পারি। যে লাস্টের বেঞ্চে বসে, মানে লাস্টে বেঞ্চে বসে না, যে লাস্টে ধরো হচ্ছে যে কোনো মতন পাস করে, সেও তো পারে। ডিফারেন্সটা কি মেক করে দেয়? ডিফারেন্স মেক করে দেয় ওই ইজি জিনিসটাতে একটু মানে ব্যাকে থিঙ্ক করে, একটু পেছনে চিন্তা ভাবনা করে, একটু ক্রিটিক্যাল বা একটা আউট অফ দ্য বক্স চিন্তা করে যে কোশ্চেনগুলো থাকে 4টা থেকে 5টা, সেই কোশ্চেনগুলো যারা পারে তারা মিললে আগায় যায়, যারা পারে না তারা হচ্ছে ওই মধ্যস্থতাকারী মাঝামাঝিতেই থেকে যায়। তো তারা একটু এই জায়গাগুলো করে পড়ে। এমন আহামরি তো কিছু না, বুঝছো কি না বলো? পারা যাবে না?
ইজিলি। তাহলে এই কোয়েশ্চেন থেকে ডিরেক্ট মোল সংখ্যা না যে যদি যে বসে যে ভর কত সেটাও তো পারা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দুইটা জিনিস, এবং আমরা দেখো সূত্রটাকে মার্জও করে ফেলছি। মোল সংখ্যার সূত্র দেখো, মোল সংখ্যার সূত্র আমরা কয়টা এস্টাবলিশ করে ফেললাম, একটা থেকে, মানে যদি আমাদেরকে অণু পরমাণু বা আয়নের সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা মোল সংখ্যা বের করতে পারবো। যদি আমাদেরকে কত গ্রাম অণু দেওয়া আছে সেটাও তাহলে আমরা বের করতে পারবো। পারবো কি পারবো না? পারবো। ওকে, এরপরে তাহলে আমাদের এখানে অনুযায়ী যদি বাকি থাকে তাহলে বাকি থাকতেছে এখন কি, এই যে আয়তনটা, এই যে আয়তনটা, এই বাকি থাকতেছে না খালি। চলো আয়তনটাও শেষ করে ফেলি, আয়তনটাও শেষ করে ফেলি, কি আছে আর জীবনে, চলো শেষ করে ফেলি। আচ্ছা, এখানে তাহলে এখানে কি বলতেছে দেখো, কোনো পদার্থে যে পরিমাণ 6.023 × 10⁻23টি পরমাণু অণু বা আয়ন থাকে সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলা হয়। এটা কি আমাদের অজানা কিছু? এটা তো জেনেই গেছি আমরা। তাহলে আমরা যদি বলি 1 মোল কার্বন, এখানে যেটা বলে দিছে সেটাকে আমরা বলতেছি 1 মোল কার্বন সমান আমরা বলতে পারি 12 গ্রাম কার্বন, তাই না ভাইয়া? অবশ্যই বলতে পারবো 12 গ্রাম কার্বন, কারণ এখানে 1 মোল ওর গ্রাম পারমাণবিক ভর কত, 12। তাহলে 12 গ্রাম কার্বন সমান আমরা কত বলতে পারি, 6.023 × 10⁻23টি কার্বন পরমাণু। এটা তো আয়নও না, এটা তো অণু আকারেও নাই, তাহলে এটা কি আসলে পরমাণু, এতটি পরমাণু বলতে পারি না? এই কথাটাই তো বললাম, দেখো এটাই বলা আছে এখানে। ক্লিয়ার? ওকে, এবার রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের মোল বলা হয়। পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর হ্যান ত্যান এত কিছু চিন্তা করার দরকার নাই। তুমি চিন্তা করবা গ্রাম আণবিক ভর, কারণ সোডিয়ামের তো পারমাণবিক আর আণবিক অবস্থা আলাদা কিছু না, একই তো অবস্থা, তাই না? ওরা একটু বেশি ভালো করে বলতে চাইছে, আর কিছুই না। ধরো এবার আমি তোমাকে বলতেছি একটা যৌগ আছে, এই যে পানি, এটা কি একটা পরমাণু নাকি অণু ভাই বলো তো? কেউ যদি বলিস যে ভাই এটা পরমাণু, তোরে ধৈরা নিয়ে যা পদ্মা সেতু থেকে ফালাই দিব। এটা কি পরমাণু রে? না, এটা কি একটা অণু, এক অণু পানি না। কারণ পানি কি এরকম যে ওখানে শুধুমাত্র কোনো একটাই মৌল রয়েছে? একটা জিনিস মাথায় রাখবা, যখনই মৌল একটা থেকে আরেকটা একাধিক হয়ে যাবে তখনই সেটা অণু হয়ে যায়, তখন সেটা আর পরমাণু থাকতে পারে না। যেমন ধরে নাও এটা অক্সিজেন লিখলাম, ও এটা একটা পরমাণু, ও এর উপরে 2 দিয়ে দিলাম, এটা কি হয়ে গেল, একটা এক অণু অক্সিজেন। ও এর উপরে 2 না দিয়ে ওর উপরে 3 দিয়ে দিলাম, এটা কি হয়ে গেল, এক অণু ওজন। এক অণু ওজন। এক অণু অক্সিজেনে 2টি পরমাণু থাকে, 2টি অক্সিজেন পরমাণু থাকে, অক্সিজেন পরমাণু থাকে। অনেক কঠিন জিনিস পড়াইতেছি, অক্সিজেন পরমাণু। আবার এক অণু ওজনের ভিতরে 3টি অক্সিজেন পরমাণু থাকে। মাশাআল্লাহ, অনেক বেশি কিছু শিখে ফেলছো, বুঝছো? তার মানে এক অণু পানির ভিতরে, এক অণু পানির ভিতরে 2টি হাইড্রোজেন পরমাণু এবং 1টি অক্সিজেন পরমাণু থাকে। এটা এক অণুর ভিতরে থাকে। আচ্ছা, 1 মোল সমান কতটি অণু? কতটি অণু? 1 মোল পানি সমান কতটি অণু বলো? 6.023 × 10⁻23টি অণু না? অবশ্যই। তাহলে এখন তোমাকে যদি এরকমভাবে বলা হয় যে 1 মোল পানি সমান কত গ্রাম পানি, অবশ্যই এটার গ্রাম আণবিক ভর যেটা 1 মোল পানি সমান হচ্ছে, বা 1 মোল H2O, আমরা তো পড়াশোনা করতেছি, শিক্ষিত মানুষ, তো H2O সমান কত? অবশ্যই 2 × 1, এই যে হাইড্রোজেনের ভর দিলাম, প্লাস হচ্ছে অক্সিজেনেরটা কত, 16, তার মানে হচ্ছে আমাদের 18 গ্রাম পানি। 18 গ্রাম পানি, মাশাআল্লাহ, অনেক কঠিন তাই না? আচ্ছা, 18 গ্রাম পানি। এই 18 গ্রাম পানি মানে 1 মোল পানি। 1 মোল পানি মানে তুমি আবার সমান বলতে পারো কত, মানে 1 মোল পানি, এটার মানে লিখতে পারো 6.023 × 10⁻23 এতটি কি পানির অণু, তাই না? একটা পানির অণুতে 2টা হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন আছে, একটা পানির পরমাণুতে, মানে একটা পানির অণুতে। এখন 1 মোল পানি সমান আসলে কয়টা পানির অণু, কয়টা পানির অণু বলো? ওই যে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক 6.023 × 10⁻23। তাহলে তোমাকে যদি বলা হয় 1 মোল পানির ভিতরে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে, ভালো করে বুঝো, 1 মোল পানির ভিতরে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? 1 মোল পানিতে হাইড্রোজেন পরমাণু কতটি? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা তো জানি যে 1 মোল পানিতে পানির অণু কয়টা থাকবে, 6.023 × 10⁻23, এতটি পানির অণু থাকবে। একটা পানির অণুতে 2টা হাইড্রোজেন পরমাণু থাকে, তাহলে এতটি পানির অণুতে কয়টা থাকবে রে ভাই, 2 গুণিত এটা, তাই না?
আবার যদি বলতো অক্সিজেন পরমাণু কয়টা থাকে, একটা পানির অণুতে তো অক্সিজেন একটাই আছে, তার মানে এতটি পানির অণুতেও অক্সিজেন কয়টা থাকবে, ওইটাই থাকবে। বলো বোঝা যাচ্ছে? কঠিন লাগতেছে? কঠিন লাগার কথা না। 12 গ্রাম কার্বন মানে 1 মোল কার্বন, 18 গ্রাম পানির মধ্যে এতটি পানির অণু রয়েছে। দেখো ভালো করে বুঝো, এটা পানির অণু কি? পানির অণু। এটাকে অণু বলতেছি কেন? কারণ যখনই মৌল একাধিক হয়ে যাবে তখন সেটা পরমাণু হইতেই পারে না, হইতেই পারে না। ওটা কি হয়ে যাবে? অবশ্যই অণু, আণবিক অবস্থা হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে বেসিক কথা। ওকে, এখন 18 গ্রাম পানি সমান 1 মোল পানি। তাহলে এই কোশ্চিনও যদি বলা যায়, পারবা না? তাহলে এটা কত হবে বলো তো? প্রথমে নিলা যে 1 মোল পানিতে পানি সমান হচ্ছে আসলে 6.023 ইন্টু 10⁻23 এতটি পানির অণু। ঠিক আছে? ওকে, এখন এতটি, একটি পানির অণুতে হাইড্রোজেন থাকে 2টি, একটি পানির অণুতে হাইড্রোজেন থাকে কয়টা ভাইয়া? 2টি। তাহলে কতটি আছে? এই যে 6.0 10⁻23 এতটি পানির অণুতে হাইড্রোজেন কত রে? 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 এতটি। ডান, শেষ। ক্লিয়ার কি না? ওকে, আচ্ছা। ওকে, আমরা এমএল বা লিটারেরটাতে যাবো, কিন্তু ওখানে যাচ্ছি তার আগে এগুলা একটু ঝালাই নিচ্ছি। ওকে, অণুর আণবিক ভর বের করার পদ্ধতি। এই যে ধরো আমি তোমাকে দিলাম হচ্ছে এরকম K2Cr2O7, এটার আণবিক ভর কত হবে? এটার আণবিক ভর কত হবে বের করতে পারা যাবে কি যাবে না? হ্যাঁ যাবে। তুমি যদি পটাশিয়ামের আণবিক ভর, ক্রোমিয়ামের আণবিক ভর এবং অক্সিজেনের আণবিক ভর আলাদা আলাদা রকম ভাবে যান, তাহলে বের করা যাবে। কঠিন কিছু কি না। এটার আণবিক ভর, এর ভর, আণবিক ভর কত হবে বলো তো ভাইয়া? পটাশিয়ামের যেটা ভর, মানে পটাশিয়ামের ভরটা হচ্ছে ভাই 39, 39 গুণিত 2, প্লাস ক্রোমিয়ামের যেটা ভর 53 গুণিত হচ্ছে কত আমাদের 2, প্লাস অক্সিজেনের যেটা ভর 16 গুণিত হচ্ছে 7। এরকমই না? এটা যোগ করলে তার আণবিক ভর পাওয়া যায়। এখানে বলতেছে কোন অণুতে বিদ্যমান সকল পরমাণুর পারমাণবিক ভর যোগ করলে ওই অণুর আণবিক ভর পাওয়া যায়। তো ওই পারমাণবিক সংখ্যা মানে তার যে তার জয়টা পরমাণু আসে, সেখানে পটাশিয়াম এখানে কয়টা আছে? 2টা না? ক্রোমিয়াম 2টা আছে না? সেগুলোকেও গুণ করতে হয় তার সাথে, তারপরে সেটাকে যোগ করতে হয়। ওকে, এরপরে যদি এই জায়গাটাতে দেখো, এই যেমন ক্লোরিন, ক্লোরিনের এটাতে ক্লোরিন পরমাণু আছে কিন্তু 2টা। আমরা তো নিশ্চয়ই জানি এটা তো ক্লোরিনের একটা অণু, এখানে পরমাণু কয়টা আছে? ক্লোরিনের 2টা। ক্লোরিন অণুর আণবিক ভর 2 গুণিত ক্লোরিনের পারমাণবিক ভর যেটা, এগুলো তো আমরা অলরেডি করে ফেলছি। ওকে ওকে, এটা বেসিক। ধরো এই যে একটা জিনিস কপার সালফেট ইন্টু ইন্টু আসলে এই যে এখানে ইন্টু, এটাকে তার গঠন পানি বলা হয় ভাই, ইন্টু হচ্ছে 5 অণু পানি। এটার আণবিক ভর কত হবে? এটাকে বলা হয় হচ্ছে ব্লু ভিট্রিয়ল বা তুতে। এগুলো মাথায় রাখবা, হ্যাঁ, অনেক সময় হচ্ছে কেমিস্ট্রিতে তোমাকে চমকায় দেওয়ার জন্য এগুলো দিবে। ব্লু ভিট্রিয়ল বা বলতে পারো কি ভাই, তুতে। এই ব্লু ভিট্রিয়লের আণবিক ভর, গ্রাম আণবিক ভর কত, আমরা সেটা বের করব। কপারের আণবিক ভর হচ্ছে ভাইয়া, মানে এটা আণবিক ভর বের করা খুবই সহজ। কপারের আণবিক ভর হচ্ছে আমার 63 প্লাস 63.5 দিতে পারো, 63ও দিতে পারো, 63.5ই দেই চলো, 63.5 প্লাস কপার যেহেতু একটাই আছে, সালফারের ভরটা কত? 32 প্লাস অক্সিজেন আছে কয়টা ভাই? 4টা। অক্সিজেন আছে 4টা না? অক্সিজেন তো 4টা, এটা তো এমন না যে SO-টা 4টা আছে। হ্যাঁ, অক্সিজেন যদি 4টা থাকে তাহলে 16 গুণিত হচ্ছে 4 বসাইলাম, প্লাস এই যে পানি দেখো কয় মোল আছে পানি ভাই? 5 মোল। তো 5 ইন্টু পানির ভরটা কত? 18। ডিরেক্ট যদি 18 দিয়ে দাও তাও হবে 18। আবার তুমি যদি চিন্তা করো না ভাই আমি তো ডিরেক্ট 18 দিতে জানি না, 2 গুণিত হাইড্রোজেনের ভর হচ্ছে 1 ভাইয়া, তারপরে হচ্ছে 16 দিয়ে করবো ভাইয়া, কোনো সমস্যা নাই। আলটিমেটলি এটা ক্যালকুলেশন করবা, এটা ক্যালকুলেশন করে দেখা যাবে 249.5 হয় গ্রাম পার মোল। এটা যেহেতু 1 মোলের হিসাব দেওয়া আছে তাই তার গ্রাম আণবিক ভরটা হবে হচ্ছে এত। বলো বোঝা যাচ্ছে? আশা করি বুঝছো। এই যে দেখো 1 মোল কপার সালফেট ইন্টু 5 অণু পানি, এটা সমান হচ্ছে 249 গ্রাম, 249.5 গ্রাম কপার সালফেট ইন্টু 5 অণু পানি সমান আমরা বলতে পারি যে 6 পয়েন্ট। এটা তো এটার 1 মোল, 1 মোল মানে কত? এখানে অতটি কি আছে? এটা কি অণু, পরমাণু নাকি আয়ন বলো তো? অবশ্যই অবশ্যই এটা অণু। এটাকে পরমাণু বলিস না ভাই, আমি বারবার বলতেছি পরমাণু মানে একটি মাত্র মৌল হইতে হবে, তাছাড়া এটা পরমাণু হইতে পারবে না। ঠিক আছে? ওকে, ইন্টু 10⁻23 এতটি অণু। ক্লিয়ার? এতটি কি অণু? তুতে অণু। এত অণু তুতে। ওকে, চলো উদাহরণ দেখি তো। সমস্যা, একটি অক্সিজেন অণুর ভর কত? সরি, অক্সিজেন অণু আবার বলতেছি, একটি পানি অণুর ভর কত?
ভালো একটা কোশ্চেন। চলো এখানে যেমন করে দেওয়া আছে অমনেই আমরা করতে পারি, কিন্তু আমরা তো সূত্রে বসিয়ে করতে পারি ডিরেক্ট। তুমি সূত্রে বসিয়ে দিয়েও করতে পারো, আবার হচ্ছে তুমি যদি চাও তুমি অ্যাভোগাড্রো নাম মানে ই দিয়ে W/m এটা দিয়ে করবা। তুমি যদি ডিরেক্ট সূত্রে বসিয়ে দাও ভাই, সূত্রে বসিয়ে এই যে এই সূত্রটুকুতে বসিয়ে দিয়েও উত্তর করতে পারবা, বুঝছো? তা আমরা এরকমভাবে করতে পারি, আমরা চাই ঐকিক নিয়ম দিয়েও করতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা কি জানি 1 মোল পানি সমান 1 মোল পানি বা H2O সমান তুমি কি লিখতে পারো 18 গ্রাম H2O বা পানি সমান তুমি লিখতে পারো 6.023 × 10⁻23 এত অণু কি পানি, এত অণু পানি লিখতে পারো না? এখন তুমি তাহলে বলতে পারো 6.02 × 10⁻23 অণু পানির ভর কত? 18 গ্রাম। অ্যাক্টিভ ভর কত? তাইলেই তো শেষ। মানে আমি বলতে পারি 6.023 × 10⁻23, কারণ ওইটা মানেই তো আসলে 1 মোল, তাই কি না? এতটি পানির অনুভর কত? 18 গ্রাম। একটি পানির অনুর ভরটা কত? 18 বাই হচ্ছে 6.023 × 10⁻23 এত গ্রাম, তাই কি না? এত গ্রাম। ওকে, এখন এখানে তোমাকে একটা ভালো জিনিস বুঝাই। কেমনে জিনিসটা বোঝাবো হচ্ছে এরকমভাবে, এটা তো ক্যালকুলেশন করলে চলে আসলো। তুমি যদি এটা এই সূত্র দিয়ে করতে তাও কি হইতো না? অবশ্যই হয়ে যেত। ফর্মুলা অনুযায়ী তোমার গিভেন বা কয়টা অনুর ভর লাগবে তোমার? আসলে একটা অনুর ভর। তার মানে তোমার এই ক্যাপিটাল এন এর ভ্যালু, শুধু এন এর ভ্যালুটা হচ্ছে ভাই তোমার 1। অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালুটা কত বলো তো? 6 ওটা তো ফিক্সড, 6.02 × 10⁻23, 6.023 × 10⁻23 ওটা তো বসাই দিলাম, বাই ইজ টু ডাব্লিউ এর ভরই তো তুমি বের করবা, তার ভর কতটুকু সেটা, আর নিচে কত হবে পানির যে আণবিক ভর সেটা 18। তার মানে এখানে ডাব্লিউ সমান তুমি কি লিখতে পারো 1 × 18 বাই হচ্ছে কি অ্যাভোগাড্রো নাম্বার 6.023 × 10⁻23, এটা না? দেখো তো এই জিনিস আর এই জিনিস কি আলাদা কিছু আসলো রে? একই আসবে না? একই আসবে। যখন তুমি এরকমভাবে এই জিনিসগুলোকে ক্যালকুলেশন করতে পারবা, এই বেসিক নিয়মও বুঝবা, এই সূত্রও বুঝবা, তখন তোমাকে কি আর আটকানোর কোনো জায়গা আছে? উত্তরটা হচ্ছে নাই। আরামসে উত্তর করতে পারবা, দ্রুততম সময়ে উত্তর করতে পারবা, সঠিক উত্তর করতে পারবা, নির্ভুলভাবে করতে পারবা। ঠিক আছে? ওকে, চলো তাহলে পরের অংশটার ভিতরে যাই। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো কি বলে যে এই সালফিউরিক অ্যাসিড অণু রয়েছে? 1 গ্রামে কতগুলো অণু রয়েছে? 1 গ্রামে কতগুলো অণু রয়েছে? তাহলে আমি যদি ডিরেক্ট সূত্রে বসাই আগে, বলো তো, ক্যালকুলেটারে ঘট করে ফেলো। এন বাই হচ্ছে এন এ ইজ ইকুয়ালস টু W/m, এটা সমানিত ছিল তোমার n, তাই না? তো তুমি যদি এই সূত্রে বসাও 1 গ্রামে, মানে ডাব্লুর পরিমাণটা হচ্ছে 1, সালফিউরিক অ্যাসিডের যে আণবিক ভর সেটা যদি ক্যালকুলেশন করো ভাই 98 গ্রাম পার মোল পাবা। হাইড্রোজেনের ভর তো 2, সালফারের ভর হচ্ছে 32, আর অক্সিজেনের ভর 16 × 4 98 পাবা। হ্যাঁ, তো এটা তাহলে 98 বসায় দিলাম। কতটি রয়েছে সেটাই তো বের করবো, মানে এন এর ভ্যালুটাই বের করবো। নিচে কত হয়ে যাবে? অ্যাভোগাড্রো নাম্বার হয়ে যাবে, নিচে হয়ে যাবে অ্যাভোগাড্রো নাম্বার। এই ক্যালকুলেশন থেকে এন এর ভ্যালুটা বের করো। 1 গ্রামে কতটি রয়েছে এটাই বের করতে হবে না? এন এর পরিমাণটা হবে হচ্ছে এই যে 6.02 × 10⁻23 এত ভাগ হচ্ছে 98 এত টি, এটাই অ্যান্সার হয়ে যাবে। এই যে দেখো এত টি, দেখছো ডিরেক্ট হচ্ছে সূত্র বসায় করে ফেললাম। এবার যদি আমি একটু তোমাকে থিওরি বুঝায় করি, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। বরঞ্চ আমি এই কোশ্চেনটাকে আর একটু কমপ্লেক্স করতে চাচ্ছি। আমি এই কোশ্চেনটাকে এখন বলবো কতটি অণু আছে এবং কতগুলো পরমাণু আছে। আমি আর একটা কোশ্চেন জুড়ে দিলাম, কতগুলো পরমাণু আছে সেটাও তোমাকে বের করতে হবে। এটা তো তুমি অনুসংখ্যাটা বের করলা, কারণ সালফিউরিক অ্যাসিড একটা অণু, তাহলে সালফিউরিক অ্যাসিডের কতগুলো পরমাণু আছে সেটাও তোমাকে বের করতে হবে। সেটা সদূর পর্যন্ত যাচ্ছি। আগে চলো থিওরি দিয়ে বুঝিয়ে এটাকে করি। থিওরি দিয়ে বুঝিয়ে কেমনে করবো এটাকে? খুবই স্বাভাবিক বা খুবই সহজ। ওই ঘুরে ফিরে একই কথা, 1 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4 সমান তুমি কি লিখতে পারো? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 সমান হতে লিখতে পারো 6.02 × 10⁻23 এতটি অণু সালফিউরিক অ্যাসিড। লিখতে পারো না? পারো। তাহলে বলো 98 গ্রামে অণু আছে কত? এতটি। 1 গ্রামে অণু আছে কত? তাহলে তো হয়ে গেল 98 গ্রামে অণু আছে
অণু কত ভাইয়া 6.02 ইন্টু 10⁻23 এতটি। তাহলে 1 গ্রামে অণু আছে কত 6.02 ইন্টু 10⁻23 বাই হচ্ছে 98 টি। এবার আমি তোমাকে কোশ্চেন দেখো, ওটাই তো, এটাও তো হয়েছে, এটাও তো হয়েছে, একই তো হয়ে গেছে। আমি তোমাকে কোশ্চেনে বলছিলাম কতগুলো পরমাণু আছে সেটাও তুমি আমাকে বের করে দাও। কতগুলো পরমাণু আছে সেটা যদি বের করো, এক অণু সালফিউরিক অ্যাসিড H2SO4, এটাতে পরমাণু আসলে কয়টা আছে দেখো। হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া 2টা, সালফার আছে কয়টা ভাইয়া 1টা, অক্সিজেন আছে কয়টা ভাইয়া 4টা। তাহলে মোট পরমাণু আসলে কয়টা আছে 7টা আছে না। মানে এক অণু, আমি তোমাকে তো বলি নাই যে আমার মানে কোনটা অক্সিজেন কয়টা আছে, বা হচ্ছে অক্সিজেন কয়টা পরমাণু আছে, বা সালফার কয়টা আছে, বা হচ্ছে হাইড্রোজেন কয়টা আছে, এমন না। আমি টোটালেই চাইছি যে কয়টা পরমাণু আছে। তো এক অণু সালফিউরিক অ্যাসিডে তো তুমি দেখছো কি 7টি পরমাণু আছে। 7টি পরমাণু দিয়ে আসলে কি এক অণু সালফিউরিক অ্যাসিড গঠিত, 7টি পরমাণু। তাহলে মোট অণু কত পাইলা তুমি 1 গ্রামে এতটি। 1 গ্রামে যতটি অণু থাকতেছে, 1 গ্রামে অণুর সংখ্যা এতটি, আর একটাতে অণুর সংখ্যা কত 7, পরমাণুর সংখ্যা হচ্ছে 7টি। তাহলে এতটি অণুতে পরমাণুর সংখ্যা কত হবে, এত গুণিত 7। অতএব 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে পরমাণু হবে, পরমাণুর সংখ্যা কত, এটা কিন্তু অণুর সংখ্যা ছিল, এই যে অণু, পরমাণু কয়টা, এই যে যত অণুর সংখ্যা, একটা অণুতে আছে তো হচ্ছে যে 7টা, তাহলে এতগুলোতে কয়টা আছে, এই যে 7 গুণিত এটা 6.02 ইন্টু 10⁻23 বাই হচ্ছে 98 গুণিত হচ্ছে কত 7 ইকুয়ালস টু এটা, যেটা অ্যান্সার সেটি, এতটি পরমাণু। বলো বোঝা যাচ্ছে, ক্রিস্টাল ক্লিয়ার কি হচ্ছে, হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, এই সেম কাহিনী এখানে বলছে 5 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান। ডিরেক্ট কোনো কথাবার্তা নাই, এন সমান হচ্ছে গিভেন ভর ভাই হচ্ছে তার আণবিক ভর 18, এত মোল, শেষ। তুমি যদি এটাকে ঐকিক নিয়মে করতে চাও কোনো সমস্যা নাই, করতে পারো, এখানে দেওয়া আছে ঐকিক নিয়মের কাহিনী টাহিনী, না করতে চাইলে কোনো কথা নাই, ডিরেক্ট সূত্রে দিয়া গিভেন ভর ভাই হচ্ছে তার আণবিক ভর। ওকে, আচ্ছা, এখানে বলতেছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু রয়েছে। তার মানে আমি এখনই তোমাকে যেটা করাইলাম সেটা হচ্ছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে মোট কতটি পরমাণু রয়েছে, তোমাকে এখানে আলাদা আলাদাভাবে বলে দিছে। তো 1 গ্রামের ভিতরে কতটুকু আছে, এখানে যদি আমরা এরকমভাবে করি 1 গ্রামের মধ্যে, সো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 অর্থাৎ কত, মানে কতটি পরমাণু বলো তো। ওই যে অ্যাভোগাড্রো নাম্বার 6.02 ইন্টু 10⁻23 মাত্রই তো করালাম, বাই হচ্ছে 98, এতটি পরমাণু, সরি পরমাণু কেন রে, অণু, এতটি অণু। ওকে, এখন আমরা জানি একটি সালফিউরিক অ্যাসিডের যে অণু H2SO4 এর মধ্যে হাইড্রোজেন, 2টি হাইড্রোজেন, 1টি সালফার এবং আমার 4টি কি অক্সিজেন আছে। তো যতগুলা, তুমি বুঝো যতগুলা আসলে এর অণু সালফিউরিক অ্যাসিডের অণু, ততগুলাই আমার সালফারেরও পরমাণু না, কারণ প্রত্যেকটাতে একটা করেই সালফার রয়েছে। তাহলে ওর অণু সংখ্যা আর সালফারের পরমাণু সংখ্যা সেম কি না, সেম। তাহলে সালফার পরমাণু এটাই, সালফার পরমাণু এটাই 6.02 ইন্টু 10⁻23। এই 02 এর পরে 3 দেওয়াটা ভালো, না দিলেও কোনো প্রবলেম নাই কিন্তু, হ্যাঁ আমি দ্রুত করতেছি তাই আর দেই নাই, এতটি সালফার পরমাণু। ওকে, তাহলে হাইড্রোজেন পরমাণু সমান কত দিয়ে গুণ হবে বলো তো, এতটি অণু, এক অণু সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে 2টা, তাহলে এতটি অণুতে কত আছে, এত গুণিত 2, হাইড্রোজেন পরমাণু সমান হচ্ছে 2 গুণিত এটা 6.02 ইন্টু 10⁻23 বাই হচ্ছে 98। আচ্ছা, তারপরে অক্সিজেন পরমাণু কত থাকবে বলো তো, 4 গুণিত এটা বাই হচ্ছে 98। বলো পারা যাবে না, ইরাল বাদ রে ভাই, ক্লিয়ার। তা আমাদের কিন্তু আসলে অণু পরমাণু আয়ন দিয়ে মানে কতটি ওই হিসাবে যে মোলের চুলচেরা বিশ্লেষণ সেটা করা ডান, সেখান থেকে অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা বোঝা ডান, যদি গ্রাম থাকে গ্রামের হিসাব থাকে সেখান থেকে যে অণুর সংখ্যাতে নিয়ে আসবো সেটাও করা ডান। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ওই এমএলটাতে। এই যে দেখো গ্যাসের মোলার আয়তন বলেই দিছে তোমাকে, গ্যাসের মোলার আয়তন। তো গ্যাসের মোলার আয়তনের ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এখানে কিছু শর্ত আছে। আসলে কেন শর্ত আছে, কারণ গ্যাস যেই জিনিসটা ভাইয়া, গ্যাস এটা আসলে তাপমাত্রা এবং চাপের প্রতি,
অনেক সংবেদনশীল। বুঝছো কি না জিনিসটা? তাপমাত্রা এবং চাপের প্রতি অনেক সংবেদনশীল। অনেক সংবেদনশীল মানে কি? মানে তাপমাত্রা এবং চাপ একটু পরিবর্তনে গ্যাসটা অনেক, গ্যাসের এই যে যে আয়তন, তারপরে হচ্ছে গ্যাসের পরিমাণ, এই সকল জিনিসপাতিটা অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। ভরে পরিবর্তন হবে না, ভর তো ফিক্স থাকবে, কিন্তু তার আয়তনের ভিতরে অনেক পরিবর্তন হয়ে যাবে। বুঝছো? তাই তাপমাত্রা আর চাপ এই দুইটা জিনিসকে ফিক্স করে টোরে তারপরে হচ্ছে তার আয়তনটা নিয়ে আমরা ক্যালকুলেশন করি। ওকে, আচ্ছা। তো একটা মানে নির্ণেয় ফলাফল পাওয়া গেল, একটা নির্ণেয় ফলাফল পাওয়া গেল এরকম, যে কথাটা এখানে বলা আছে আর কি, যে যদি এটা এখন পদার্থটা হয়ে গেল ধরো গ্যাসীয়, মানে সেটাকে আমরা ধরো এখন গ্রামে হিসাব করতে পারি, অবশ্যই পারি, গ্রামে হিসাব করতে পারি, কিন্তু এটাকে টিতে হিসাব করতে পারবো না, যে কত টি আছে। করতে পারি, চাইলেই পারি, সেখানে কত টি অণু আছে, পরমাণু আছে, সেটাও চাইলে হিসাব করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট ধরো সেটা হচ্ছে বাই ডিফল্ট গ্যাসীয়, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এটা তো গ্যাস। তো গ্যাসে যদি আমরা তাকে হিসাব করতে চাই, তাহলে আমাদের এসটিপিতে এসটিপি মানে কি ভাই? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বাংলায় লেখা হয়ে গেল। আচ্ছা যাই হোক, এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, এসটিপিতে টেম্পারেচার হচ্ছে কত ভাই? 0 ডিগ্রি সেলসিয়াস, বা তুমি বলতে পারো 273 কেলভিন। আর প্রেশারটা হচ্ছে ফিক্সড 1 অ্যাটমসফিয়ার থাকবে, 1 এটিএম থাকবে, বা 1.01 × 10⁵ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার থাকবে, যাই বলো না কেন। এইটা যদি মেনটেন করা হয় তাহলে ওই সময় প্রত্যেকটা গ্যাসের 1 মোল একটা ফিক্সড আয়তন দখল করে, সেই আয়তনটা হচ্ছে 22.4 লিটার। এটা তোমাকে এখন মনে রাখতে হবে এখন থেকে। বুঝছো আমি কি বলছি? বলছি এইটা যে এসটিপিতে মানে এই দুইটা জিনিসকে যদি মেনটেন করা হয়, টেম্পারেচারটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এবং প্রেশারটা যদি 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে প্রত্যেকটা গ্যাসের 1 মোল, নট গ্রাম, নট কতটি অনুপরমাণু, কিচ্ছু না, 1 মোলের আয়তন কত হবে? ফিক্সড কত? 22.4 লিটার প্রত্যেকটা গ্যাসের। তার মানে এসটিপিতে প্রতিটি গ্যাসের মোলার আয়তন বা 1 মোলের আয়তন 22.4 লিটার। ভালো করে বুঝো কিন্তু, 22.4 লিটার। আচ্ছা, এটা কিন্তু একটা ফিক্সড একটা ভ্যালু পাওয়া গেল। ওকে, তাহলে তোমার জন্য এখন এই কথাটা গুরুত্বপূর্ণ হয়ে গেল। এখন তাহলে আমরা যদি আয়তনটা লিটারে নিয়ে চিন্তা করি, তাহলেও কিন্তু আমরা এখন পারছি। আমরা এখান থেকে একটা সূত্র এস্টাবলিশ করব, সেখানে যাচ্ছি একটু পরে। কিন্তু এখন কি আমি এমন একটা জিনিস বলতে পারি না, 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান আমরা লিখতে পারি হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। গ্রামে যদি হিসাব করো, কার্বনের ভর 12, অক্সিজেনের ভর হচ্ছে 16 দুগুণা 32, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান তুমি বলতে পারো 6.023 × 10⁻23 টি কার্বন ডাইঅক্সাইড অণুটা আণু হয়ে গেছে, অণু, ইকুয়ালস টু তুমি কত বলতে পারো? ইকুয়ালস টু বলতে পারো 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। দেখছো যেটার কথা বলতেছিলাম, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। বাট ঠিক একই রকমভাবে আমি যদি এটাকেই ধরো অন্য আরেকটা গ্যাসের কথা চিন্তা করি, অক্সিজেন ধরে নাও, 1 মোল অক্সিজেন সমান 32 গ্রাম অক্সিজেন সমান 6.02 × 10⁻23 টি অক্সিজেন পরমাণু সমান ধরে নিলাম আমরা কত, ওই যে ধরে নিলাম না, 22.4 লিটার অক্সিজেন আয়তনে। কোথায়? এসটিপিতে। এখন তোমার কাছে চিন্তা মনে হইতে পারে যে ভাইয়া তাহলে এসটিপিতে কি মানে যে কোনো গ্যাসই হোক না কেন তার পরিমাণ তো সমান হয়ে যাচ্ছে? হ্যাঁ, এটাই কি হইলো? যদি তোর কাছে এটাই মনে হয়, তাও তোকে নিয়ে এবার পদ্মা সেতু না, এবার যমুনা সেতু থেকে ফেলে নেওয়া দরকার। কেন? কারণ হ্যাঁ, কি একই হচ্ছে এই যে এইটা, একই হচ্ছে এই যে এইটা 1 মোলের সাথে এই যে কতটি পরমাণু কেন রে বাবা? এটা তো অণু, এটা তো হচ্ছে অণু। আচ্ছা, কি একই হচ্ছে? যে এটার সাথে 22.4 লিটার অক্সিজেন মানে গ্যাস, এটা এক হচ্ছে 1 মোলের সাথে, এটার সাথে দেখো এই যে এইটা এবং এই দুইটা জিনিস সেম হচ্ছে। বাট ভর কি সেম হচ্ছে? এর ভর কত রে? 32 গ্রাম, এর ভর কত? 44 গ্রাম। তাইলে তো আর কোনো কিছু সেম হইলো না, তাইলে তো আলাদা হয়ে গেল তারা।
তাইলেই আলাদা হয়ে গেল না তারা? ভরটাই যদি আলাদা হয়ে যায়, ধরো 22.4 লিটারই হচ্ছে আয়তন দখল করে, ধরে নাও সেখানে অণুপরমাণুর সংখ্যাটাও এত আছে, কিন্তু অতটি অণুপরমাণুর সংখ্যার মানে ভরটা কত পাচ্ছ তুমি? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে পাবা 44 গ্রাম, ঠিক অতটি অণুপরমাণুর ভর পাবা হচ্ছে তুমি অক্সিজেনের ক্ষেত্রে কত? 32 গ্রাম। তাহলে তুমি যদি আসলে একটার ভর নিয়ে চিন্তা করো, তো কার্বন ডাইঅক্সাইডের ভরটা বেশি হবে না? অবশ্যই হবে। ডান, তাইলে তো আর হইলো না। হ্যাঁ, এখন যদি তুমি বলো যে ভাই বুঝলাম তো, খুবই গুরুত্বপূর্ণ, তুমি যদি আমাকে বলো যে ভাইয়া একটা মানে ওর 1 মোল যত আয়তন দখল করছে এটা ওর জন্যও সেম, এর জন্যও সেম, এটা কি ঠিক কি ঠিক না? আমি বলবো হ্যাঁ, উত্তর অবশ্যই ঠিক। তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া ওটার একটা অণু যতটুকু আয়তন দখল করে, কার? এই যে কার্বন ডাইঅক্সাইডের, ধরে নাও এতটি অণু আয়তন দখল করে 22.4, একটি অণু আয়তন দখল করবে কত? এই 22.4 ভাগ এত, ঠিক আছে কিনা? ঠিক একই রকমভাবে অক্সিজেনের একটি অণু আয়তন দখল করবে কত বলো তো? ওই 22.4 ভাগ এত। এটা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুইটার ক্ষেত্রেই সেম হবে, কিন্তু তাদের ভর কি সেম হবে? না, ভর তো সেম হবে না। ভর তো সেম হবে না, আয়তন কতটুকু দখল করবে এটা সেম হবে। কারণ কি? কারণ 1 মোল সমান তার অণুপরমাণু আয়নের সংখ্যাটা সেম হচ্ছে, অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক, আবার আয়তন দখল করবে এসটিপিতে, মানে ওই যে এই দুইটা যদি আমরা সেম ঠিক রাখতে পারি, তাহলে এসটিপিতে আয়তন দখল করবে কত? 22.4 লিটার। ঠিক আছে, এখন তোমাকে ধরো বলে দিল যে ভাইয়া আমরা এসটিপিতে 10 লিটার অক্সিজেন এর মোল সংখ্যা আসলে কত ভাইয়া বলেন? মোল সংখ্যা কত? এসটিপিতে 10 লিটার অক্সিজেনের মোল সংখ্যা যত হবে, 10 লিটার কার্বন ডাইঅক্সাইডেরও মোল সংখ্যা ততই হবে। বিলিভ মি, ততই হবে। সত্য কথা, এসটিপিতে মোল সংখ্যাটা। কিন্তু এসটিপিতে 10 লিটার অক্সিজেনের অনুসংখ্যা যত হবে, এসটিপিতে 10 লিটার কার্বন ডাইঅক্সাইডের অনুসংখ্যাও তত হবে, সেটাও সত্য কথা। কিন্তু এসটিপিতে 10 লিটার অক্সিজেনের ভর যত হবে, কার্বন ডাইঅক্সাইডের ভর তত হবে না। কেন? কারণ তাদের গ্রাম আণবিক ভর আলাদা আলাদা, ওটা তো এক করা যায় নাই, তাদের ভর আলাদা, ভর একই হবে না, তার মানে তো তাদের প্রপার্টি আলাদা হয়ে গেল। বুঝছো? এই হচ্ছে কথা। তো আসলে এখান থেকে আমরা আসলে সূত্রটা এস্টাবলিশ করতে চাচ্ছি। কোন সূত্রটা? যে আমরা জানি যে 22.4 লিটার যদি আয়তন হয় ভাইয়া এসটিপিতে, তবে 1 মোল, তাহলে 1 আয়তন হলে কত? 1/22.4, আর আমাকে তো বলে দিয়েছেন আপনি হচ্ছে 10 লিটার, তাহলে 10 লিটার আয়তন সমান হচ্ছে কত? 10 ভাগ হচ্ছে আমাদের 22.4, তাহলে এটাই হচ্ছে তার মোল সংখ্যা n। তাহলে আমরা এখন এখান থেকে একটা সূত্র এস্টাবলিশ করতে পারি ভাইয়া, সেই সূত্রটা হচ্ছে এমন যে n সমান হচ্ছে এসটিপিতে ভি অফ এসটিপি, এসটিপিতে তার হচ্ছে আয়তন বাই হচ্ছে 22.4 লিটার। এটা আর একটা সূত্র ভাই এস্টাবলিশ করতে পারি। তবে এই সূত্রটা তখনই খাটবে যখন এসটিপিতে আয়তনটা তুমি পাবা এবং দুইটা আয়তনেরই একক তোমাকে সেম হইতে হবে। এটা তো লিটারে আছে, তার মানে এটাকেও লিটারে নিতে হবে, এটাকেও হয় লিটারে নিতে হবে, নাহলে উপরেরটা যদি এমএল রাখো তাহলে নিচেরটাকেও 1000 দিয়ে গুণ করে এমএল বানাইতে হবে। তাহলে তুমি এখন পুরা মোলের, আমি যদি বলি পুরা মোলের এই সূত্রটাকে কি আকারে লিখতে পারো বলো তো? মোলের সূত্রটা এখন যেটা তুমি সূত্র পাইলা সবগুলোকে যদি আমি একটু লিখি, ডাব্লিউ বাই হচ্ছে এম ইজ ইকুয়ালস টু অণুপরমাণু বা আয়নের সংখ্যা বাই হচ্ছে তার অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা তো ফিক্স, তারপর আমি এন এদেই লিখতেছি, বাই হচ্ছে এসটিপিতে তার যে আয়তন অবশ্যই লিটারে রাখার চেষ্টা করবা, বাই হচ্ছে 22.4। টোটাল মোলের এই তিনটা সূত্র তুমি এখন এস্টাবলিশ করতে পারো না? ডান, তুমি মেলা কিছু শিখে ফেলছো আসলে, বিলিভ মি, অনেক কিছু শিখে ফেলছো ভাই। এই তিনটাকে নিয়ে যদি একটু নাড়াঘাটা করতে পারো, দেখো এই যে এইটাই তোমাকে এখানে বলা আছে, মোল সমান ডাব্লিউ বাই এম, এটা তুমি বসাতে পারো। মোল সংখ্যা সমান ভি বাই 22.4, এটা তুমি বসাতে পারো। মোল সংখ্যা সমান এন, তোমার অণুপরমাণু বা আয়নের সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করতে পারো। একসাথে তুমি এই তিনটা লিখতে পারো, পারো না? যেটা আমি তোমাকে অলরেডি লিখে দিছি। বলো পারা যাবে? পারা যাবে? এখন যদি তোমাকে বলে দেয় এসটিপিতে, তোমাকে বলতেছে যে এসটিপিতে আমার অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা ধরে নাও 10 × 10⁻10, ধরে নাও, আমি তোমাকে ম্যাথ বানাই দিলাম। ধরো তোমাকে বলছে এসটিপিতে, এটা তোমার হোমওয়ার্ক, এসটিপিতে অক্সিজেন এর অণুর সংখ্যা 10 × 10⁻10 টি হলে তার মোল সংখ্যা ভর এবং আয়তন বের করো। ডাল ভাত রে ভাই, ডাল ভাত,
বিলিভ মি, যারা মনোযোগ দিছো তাদের জন্য লিটারালি ডাল ভাত। এটা হচ্ছে HW, আমি দেখাই দিছি কেমনে করবা, দেখাই দিতেছি, সমস্যা নাই, বাট নিজে করবা। ক্যালকুলেটার খালি ঘাট ঘাট করে বসাবা, আর কিচ্ছু না। এই যে 3টা সূত্র আছে না, এই 3টা সূত্রকে লিখলা। n সমান হচ্ছে এই যে W/m ইজ ইকুয়ালস টু হচ্ছে n/NA ইজ ইকুয়ালস টু হচ্ছে VSTP বাই হচ্ছে 22.4। বললাম না ভাই, ডাল ভাত রীতিমতন ভাই, ডাল ভাত। এই সূত্রটাতে খালি বসাবা, আর কিচ্ছু না। কেমন? মূল সংখ্যা বের করতে বলছে, তার মূল সংখ্যা। তো তোমাকে আসলে এটা দেওয়া আছে n, তুমি অ্যাভোগাড্রো নাম্বারটা জানো, তাহলে এটার সাথে এটা যদি মিলাও তাহলে তার মূল সংখ্যা বের হয়ে গেল। তার ভর সংখ্যা, তার ভর কত হবে, তাহলে এই সূত্রের সাথে যদি এই সূত্র মিলাও তাহলে তার ভরটাও বের হয়ে গেল। কেমনে? অক্সিজেনের আণবিক ভর তো জানো, এটা তোমার কোশ্চেনে দেওয়া আছে। অ্যাভোগাড্রো নাম্বার তুমি জানো, W এর মানটা বের করতে পারবা না? তাহলে ডাব্লুটাই তো হচ্ছে তার ওই ভর কতটুকু হবে সেটা। এম এর মানটা কত? 32 অক্সিজেনের ভর। তারপরে এটুকুই পেয়ে গেলা তুমি, এটুকুর সাথে যদি এটুকুকে তুলনা করো, এটুকু তো দেওয়াই আছে কোশ্চেনে, এটুকু VSTP-তে তার আয়তন কত হবে, আয়তন কত হবে সেটা চাইছে। আয়তন বের করো, এই যে আয়তন চাইছে, মানে ভি এর মানটা বের করো। 22.4 তো বুঝছো, অ্যাভোগাড্রো নাম্বার জানো, এর মান জানো, কোনো ব্যাপার হইলো? ডাল ভাত লাগতেছে না? লাগা উচিত, এতক্ষণে তো অবশ্যই ডাল ভাত লাগা উচিত। ক্লিয়ার? ওকে, গুড। চলো এখানকার তোমাদেরকে উদাহরণ দেখাই। কি বলে? আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের কতটি অণু থাকে? 1 লিটার কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু থাকে? তুমি যদি মানে ডিরেক্ট হচ্ছে যে সূত্র বসিয়ে দাও, একবারে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। 1 লিটার কার্বন ডাইঅক্সাইডে বলছে না, এন এর মান তুমি কি জানো বলো তো? এন এর মান যদি এসটিপিতেই তো বলে দিছে 22.4, এটাতে তাহলে মূল সংখ্যা চলে আসলো। কি বলছে? কতটি অণু থাকে? এই যে n বাই হচ্ছে NA। ভাইরে এই যে এটা 1 লিটার, এটা বলে দিছে 1 লিটার, 1/22.4, হ্যাঁ, গুণি ইকুয়ালস টু হচ্ছে কত? n, কতটি অণু থাকে এটাই বের করতে হবে, বাই 6.02 × 10⁻23। এটাই বের কর। n এর মানটা তাহলে কি থাকে বলতো? 6.02 × 10⁻23 এত টি বাই হচ্ছে 22.4। ডান, শেষ। দেখো এটাই বের করছে, এই যে দেখো এটাই বের করছে। ঐকিক নিয়মে বের করতে পারবা, ডিরেক্ট সূত্র বসাও বের করতে পারবা। সূত্র তো এখন তুমি পারোই, ঘাট 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 করে এমসিকিউ আসলে বের করে ফেলতে পারবা না। যদি এটা রিটেনে আসে তাহলে কি করতে হবে? ওই সূত্র বসাবো আমরা। সূত্রটা কেমনে বসাবো? আমরা তো জানি যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান হচ্ছে 6.02 × 10⁻23 এত টি কার্বন ডাইঅক্সাইড অণু সমান হচ্ছে আমরা কত বলতে পারি? 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এমন বলতে পারি না? তো আমাদের বলছে যে 1 লিটারে কয়টি অণু থাকবে? আমরা বলতে পারি 22.4 লিটারে 22.4, আচ্ছা, তো আমরা বলতে পারি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ধরো 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23 এতটি। 1 লিটারে কত? তাহলে 6.023 × 10⁻23 বাই 22.4, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওটাই হয়েছে, সূত্র বসাও, ঐকিক নিয়মে বসাও, ওইটাই হবে, ওটাই করছে। ক্লিয়ার কি না? এগুলো ডাল ভাত না এখন? আচ্ছা, নিজে করো, চলো নিজে করি। করবো, নিজে করবো। প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? এটা খালি 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে না, এটা তোমাকে করতে হবে হচ্ছে 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। 5 লিটার মিথেন গ্যাসের মোল সংখ্যা, আয়তন কত, আয়তন, ভর, আর কিছু বের করার নাই, সব কত, সবই কর। আচ্ছা দেখো তো এখানে আমরা জানি যে 1 মোল মিথেন গ্যাস সমান কত বলবো? 22.4 লিটার মিথেন গ্যাস, এসটিপিতে অবশ্যই, সমান বলতে পারি 6.02 × 10⁻23 এতটি মিথেন অণু। কিন্তু এটা কি অণু ভাইয়া, বুঝতে হবে, এটা মিথেন অণু। এখন আমাকে চাইছে হাইড্রোজেন পরমাণু আছে। আমরা জানি যে একটি মিথেন অণুর ভিতরে, মিথেন অণুতে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে? 4টি হাইড্রোজেন পরমাণু না? পরমাণু। তাহলে আমরা এখানে বলবো যে মিথেন গ্যাসের ভিতরে 22.4 লিটার। আমাকে আগে প্রথমে বের করতে হবে যে 5 লিটারের 22.4 লিটারে থাকে হচ্ছে এতটি অণু। 5 লিটারে কয়টি অণু থাকবে? 22.4 লিটারে থাকে এতটি অণু, 1 লিটারে থাকবে হচ্ছে এতটি অণু, এবং 5 লিটারে থাকবে হচ্ছে 5 ×
6.02 10⁻23 এত টি বাই হচ্ছে আমাদের কত 22.4 টি অণু। এটা কি মিথেন গ্যাসের অণু বের হলো 5 লিটারে। আমাকে চাইছে ওই 5 লিটার গ্যাসে হাইড্রোজেনের কতটি পরমাণু থাকবে। তো হাইড্রোজেনের কতটি পরমাণু থাকবে সেটা বের করার জন্য আমরা তো জানি যে একটা অণুর ভিতরে 4টা পরমাণু রয়েছে, হাইড্রোজেনের 4টা পরমাণু রয়েছে। তাহলে এতটি অণুর ভিতরে কয়টা থাকবে বলো তো হাইড্রোজেন পরমাণু? কি হবে আসলে এই যে এটার যে ভ্যালুটা 5 × 6.023 × 10⁻23 এত বাই হচ্ছে 22.4 ইন্টু আবার কি হয়ে যাবে 4 এতটি পরমাণু। ডান। আর এই যে 5 লিটার গ্যাসের মোল সংখ্যা কত যদি বের করো ডিরেক্ট সূত্র বসিয়েও তো তুমি এটা করতে পারতা না। সূত্র বসায় অণুর সংখ্যাটা বের করে ফেলতা। অণুর সংখ্যাটা বের করার পরে 4 দিয়ে গুণ নাকি কয়টা পরমাণু আছে, যা পরমাণু আছে তো এটা দিয়ে গুণ। যদি বলতো কার্বন কয়টা পরমাণু আছে, একটা অণুতে তো কার্বন পরমাণু একটাই আছে, তাহলে জয়টা অণুর সংখ্যা আসতো কার্বন পরমাণুর সংখ্যা কয়টা আসতো তয়টাই আসতো। তাহলে এন এর মানটা আমরা কি বসাতে পারি W/m, এই বসাতে পারো N/Na, বসাতে পারো V বাই হচ্ছে 22.4। আমাকে কিন্তু এই ভ্যালুটা দেওয়া আছে 5 লিটার এই ভ্যালুটা যদি আমি বসায় দিই তাহলে আমরা এই যে প্রথম যে ক্যালকুলেশনটা পেয়ে যাবো সেটা তো তার মোল সংখ্যা পেয়ে যাব। আমি যদি এই সমীকরণের সাথে এই সমীকরণের সাথে এই সমীকরণের তুলনা করি, এটা 5 এটা 22.4, মিথেন গ্যাসের ভর কত 16, তাহলে কি ডাব্লুর পরিমাণ মানে তার আসলে 5 লিটারের ভরটা কত সেটা বের হয়ে চলে আসবে না? এই যে 5 লিটারের ভর কত সেটা বের হয়ে চলে আসবে না? সেটা বের হয়ে চলে আসবে। আয়তন কেমনে বের করবি রে ভাই? আয়তনই তো হচ্ছে যে দেওয়া আছে, আয়তন তো বের করা যাবে না, মানে আয়তনই তো দেওয়া আছে 5 লিটার, আয়তন কেমনে বের করবি? আচ্ছা যদি আমি বলি যে তার মোল সংখ্যা কত বের হয়ে চলে আসবে, ভর কত তাহলে বের হয়ে চলে আসবে। যদি আমি বলি যে তার অনুসংখ্যা কয়টা আছে তাহলে তো এই যে বের হয়ে চলে আসবে, ওই যে অনুসংখ্যাই তো প্রথমে বের হয়ে আসছে। বলো পারবো কি পারবো না? সহজ লাগতেছে? আশা করি সহজ লাগারই কথা। ওকে, এখন এখানে দেখো এখানে কি বলে 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত। ওরে বাবা রে বাবা, কি কঠিন জিনিস ভাই। আচ্ছা 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত হবে? আমরা একটা জিনিস সিম্পলি এতক্ষণ ধরে করে আসতেছি, সেটা হচ্ছে যে এসটিপির মধ্যে 1 মোল গ্যাসের, যে কোনো গ্যাস হোক কার্বন ডাইঅক্সাইড হোক আর যাই হোক, গ্যাসের আয়তন কত 22.4 লিটার ডিরেক্ট। তো 1 মোলের যদি তোমাকে বলে যে 1 মোলেরটা এত 5 মোলেরটা কত রে বাবা 22.4 × 5, ও মাই গড কি একটা অবস্থা। এত কঠিন জিনিস কেমন হলো ভাই? তো আইআইটিতে আসা উচিত, আইআইটি খড়গপুর। আচ্ছা 5 × 22.4 শেষ, বাংলা হিসাব ভাই পুরাই। তুমি যদি চাও যে ভাই এটাকে আমি সূত্রে বসায় করতে পারবো, কেমনে সূত্রে বসায় করবি ভাই? মানে ওখানে তো মোল সংখ্যা নির্ণয় করারই সূত্র, আমাদের সূত্রগুলো তো মোল সংখ্যা নির্ণয় করার সূত্র। এখানে তো মোল বলেই দিছে কিছু নির্ণয় করার আছে এখানে। N/Na হচ্ছে কত, V বাই হচ্ছে 22.4, এটা আমাদের সূত্র। এখানে কি আর নির্ণয় করার কিছু আছে? 5 মোলের আয়তন কত হবে? 1 মোলের আয়তন আমরা 22.4 লিটার তো জানি, তাহলে 5 মোলের আয়তন কত হবে? কি যে বলবো, মাই গড দেখছো কি কঠিন। মানে এর ভ্যালু 5, আয়তন কত হবে? 5 = V বাই 22.4, ও মাই গড ইকুয়ালস টু V সমান 5 × 22.4 সমান 112 লিটার। ওয়াও, such a tough day, such a busy day, such a busy math, such a brainstorming math. নিজে করো, কি নিজে করতে হবে? প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন কত? ভালো ট্রিকি। যদি সূত্র বসাই সোনার বাংলাদেশ হয়ে যায় একেবারে রীতিমতো। কেমন? N/Na বাই আয়তন চাইছে না, V বাই হচ্ছে 22.4, একেবারে বাংলা হিসাব ভাই। 5টি মানে এই এন এর ভ্যালুটা কত ভাই বলো? 5, এটুকুর ভ্যালু কত 6.0 × 10⁻23, এই যে ভি এর মানটা বের করে ফেলবা, আয়তন কত শেষ। উপরেরটার ভ্যালু 5, এটা হচ্ছে 6.0 × 10⁻23, এটা তো লিটারে আছে। ডাল ভাত শোনো না বাংলাদেশ পুরে। আচ্ছা তুমি যদি চাও যে না ভাইয়া এটা তো একটু 3 মার্কের জন্য চলে আসছে, তো ভাইয়া আমি তো একটু লেখে করতে পছন্দ করি, তাহলে কি করব? তাহলে কিচ্ছু করবা না ভাইয়া, তুমি যেটা কাজ করবা সেটা হচ্ছে ওই যে বাংলা হিসাবটা লিখবা। 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান 6.02 × 10⁻23 টি কার্বন ডাইঅক্সাইড অণু সমান কত 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা লিখবা ভাইয়া। তারপরে লেখার পরে লিখবা এতটির সমান এত আয়তন, এতটি সমান এত আয়তন, এতটির আয়তন এত, একটির আয়তন কত 22.4 বাই 22.4 বাই এত। তাহলে 5টির আয়তন কত? 5টির আয়তন হবে হচ্ছে 5 × 22.4
বাই 6.02 ইন্টু 10⁻23 এত লিটার। তো ঠিক একই রকমই এখানেও যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 22টা উপরে চলে যায়, তার মানে ভি এর ভ্যালুটা থাকে 5 ইন্টু 22.4 বাই 6.02 ইন্টু 10⁻23। বুঝছো? মানে টি দেখানো আয়তন এত লিটার। বুঝা গেছে? পারা যাবে কি না? ওকে, এই তো আশা করি ডাল ভাত লাগতেছে, তাই তো? দেখো, ও মাই গড, আরে এটা তো আবার একই জিনিসকে মানে নতুন জিনিস পুরাতন মোড়কে করতেছে। এগুলো বলে দেওয়া আছে ভাই আমার সবার। দেখো, প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? 10 গ্রাম হাইড্রোজেন অবস্থায়, প্রমাণ অবস্থা মানে কিন্তু এসটিপি অবস্থা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারকে প্রমাণ অবস্থা বলা হয় ভাই। হ্যাঁ, তো এখানে বলছে যে 10 গ্রাম হাইড্রোজেনের, তো তুমি যদি ডিরেক্ট সূত্র বসাও তাহলেই হয়ে যায় W/M কত আয়তন চাইছে, তাই না? ভি বাই হচ্ছে 22.4। তো 10 গ্রাম, তাহলে ডাব্লিউর পরিমাণটা হচ্ছে 10, যেটা হচ্ছে গ্রিভেন ভর, বাই হচ্ছে আণবিক ভর। হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর আসলে কত? 2। কারণ কি? হাইড্রোজেনটা 2 থাকে, H2 ভ্যা, বুঝতে হবে। হাইড্রোজেন গ্যাস তার আণবিক ভর অবশ্যই, কারণ মোল যখন তুমি বের করছো তখন কি তার গ্রাম আণবিক ভর না? এটা কি গ্রাম আণবিক ভর না? এম এর মান মলিকুলার ওয়েট। আচ্ছা, ইকুয়ালস টু ভি বাই হচ্ছে 22.4। এই ক্যালকুলেশন করে ফেলো, তাইলে হইলো 5 গুণিত 22.4 ইকুয়ালস টু হচ্ছে ভি, মানে ভি এর মানটা হচ্ছে ভাই তোমার 112 লিটার। না, ওকে, বাস। এবারে আসছে মোল এবং আণবিক সংকেত। এটা আরও সহজ জিনিস, এটা আমারই কঠিন কিছুই না। মোল এবং আণবিক সংকেতের জিনিসটা বুঝতে গেলে মানে তাদের কত মোল কত আণবিক সংকেত, সেখান থেকে তার মানে আণবিক সংকেত বা হচ্ছে যে ওই যে আমরা যেটার কথা বললাম যে একটা আণবিক সংকেত আছে, সেখান থেকে যদি ভরটা বের করতে পারতে হয়, কী করতে হয় আমাদের? ওই ভরগুলোকে আয়তন দ্বারা গুণ করতে, মানে তার পরিমাণ দ্বারা গুণ করা লাগে, এমন। তো এইখানে আমরা আসলে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে মানে কোনো একটা আণবিক সংকেত থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি, এগুলো অলরেডি আমাদের দান। এখন এগুলা খালি রিডিং দেওয়ার মতন জিনিস না। দেখো, ধরো এটা এক মানে H2O, এটা বলা আছে, এটা কি পানির সংকেত। এখন এটা সামনে আগে পিছে কোন একক দেওয়া আছে, তাহলে সেটার পরিমাণটা আমরা নির্ণয় করতে পারবো। এটাকে যদি আমরা বলি 1 মোল H2O, তার মানে তুমি বলতে পারো 18 গ্রাম পানি, 18 গ্রাম পানি, অথবা তুমি বলতে পারো হচ্ছে যে এখানে আমার অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক পানির অণু আছে, তাই না? এটাকে অ্যাভোগাড্রো নাম্বারকে 2 দ্বারা গুণ করলে হাইড্রোজেন পরমাণু আছে, অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অক্সিজেনের পরমাণু আছে। এটাকে তুমি বলতে পারো হচ্ছে এটা মানে যদি এটাকে আমরা গ্যাসীয় অবস্থায় নিয়ে যাই তাহলে এটা এসটিপিতে 22.4 লিটার আয়তন দখল করবে। এই কথাগুলো আমরা কি কি বলতে পারি? এক পানির এর নাম পানি, আচ্ছা, এক অণু পানির সংকেত এরকম, 1 মোল পানির সংকেত এইটাই 1 মোল পানির সংকেত। 1 অণু পানিতে 2টি হাইড্রোজেন পরমাণু 1টি অক্সিজেন পরমাণু আছে। 1 মোল পানিতে 2 মোল হাইড্রোজেন পরমাণু 1 মোল অক্সিজেন পরমাণু আছে। 2 মোল, মোলে চলে আসছে কিন্তু। মোল মানে কত? ওই যে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক দিয়ে গুণ করতে হবে, তুমি গুণ করে দেখো, ঘুরে ফিরে একই আসবে উত্তর, একই আসবে এই হিসাব। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা দেখে নাও, 1 মোল পানিতে হাইড্রোজেন পরমাণুর ভর 2 গ্রাম, অক্সিজেন পরমাণুর ভর 16 গ্রাম, অতএব 1 মোল পানির ভর হচ্ছে কত? 18 গ্রাম। ওরে বাবারে, কত কঠিন! 1 মোল পানির ভিতরে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? ওই যে অ্যাভোগাড্রো নাম্বারের সাথে 2 দ্বারা গুণ, কারণ পানির সংখ্যাতে তো মানে 1 মোল পানিতে তো অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক পানির অণু আছে, হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? একটা পানির অণুতে তো 2টা করে আছে হাইড্রোজেন পরমাণু, তাহলে 2 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ। অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত? 1 দ্বারা গুণ বা ওইটাই, তাহলে পানির অণুর সংখ্যা কত? অতটি, পানিতে অণুর সংখ্যা। ডান। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ শুরু হয়, সেটা হচ্ছে আসলে মোলার দ্রবণ। মোলার দ্রবণ অবভিয়াসলি বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমাদেরকে কমপ্লিট করতে পারতে হবে। মোলার দ্রবণ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, সো মোলার দ্রবণ জিনিসটাকে আমরা বুঝবো, এটাকে একটু ভালো করে সময় দিয়ে আমরা শিখবো। চলো শুরু করি এটাকে। ওকে, তো আমরা আমাদের যেই 6 নম্বর চ্যাপ্টারটা ছিল, অর্থাৎ মোলের ধারণা এবং রাসায়নিক গণনা, এইটার প্রথম পার্টটা যে কমপ্লিট করছিলাম সেটার ভিতরে আমরা বলছিলাম যে মোলার দ্রবণ পর্যন্ত কমপ্লিট করব। চলো তাহলে সেই মোলার দ্রবণ পার্টটুকু শেষ করি। ওই পার্টটুকু মানে যে অংশটুকুতে আমি থামাইছিলাম ওটুকুর সাথে আজকে এটুকু কানেক্ট করে দিতে হচ্ছে। আমি একটা আলাদা দিনে ক্লাস নিতেছি, দ্যাটস ওয়াই আর কি টোটাল জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, বাট নট এ প্রবলেম, এটা কোনো বিষয় না। আমাদের কথা হচ্ছে যে আমরা ওই লেকচারটুকু পর্যন্ত কমপ্লিট করতে হবে। সো আমরা এখানে এই মোলার দ্রবণের কনসেপ্টটাকে ক্লিয়ার করব। আচ্ছা, মোলের কথাবার্তা কিন্তু আমি অনেক কিছুই ক্লিয়ার করে ফেলছি তোমাদের সাথে ভাই, একেবারে ইন ডিটেলস, অণু পরমাণু থেকে শুরু করে মোল কঠিনের জন্য, তরলের জন্য, গ্যাসীয়র জন্য কীরকম টাইপের হবে, ইন ডিটেলস কথাবার্তা হয়ে গেছে। এই মোলার দ্রবণের কথাটা যখন আমাদেরকে বুঝতে হবে তখন ফার্স্ট অফ অল আগে দ্রবণ জিনিসটা সম্পর্কিত জিনিসপাতি বুঝতে হবে। দ্রবণ দ্রবণ এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে
যে যদি আমি একটা দ্রাবকের মধ্যে দ্রব যুক্ত করে একটা মিশ্রণ তৈরি করতে পারি, মিশ্রণ তৈরি করলেই সেটা দ্রবণ হয়ে যায় না, এবং মানে মিশ্রণটা এমনভাবে হতে হবে যেন প্রত্যেকটা মানে তাদের যে মিশ্রণ, এই মিশ্রণের প্রত্যেকটা স্তরে ঘন তার যে ডেনসিটি বা আমাদের যেই মিশ্রিত হলে ধরো হচ্ছে প্রত্যেকটা স্তর অল ওভার ফুল স্তরে, উপরের স্তর থেকে নিচুর স্তর প্রত্যেকটা স্তরে যদি তার ডেনসিটি বা তার ঘনত্ব সমান থাকে, তাহলে সেটাকে আমরা কেবলমাত্র দ্রবণ বলতে পারি। ঠিক আছে, তার মানে দ্রবণ তৈরি করতে গেলে আমাদের যে দুইটা জিনিস লাগবে, সেই দুইটা জিনিস আসলে কি ভাবে বলতো? দ্রবণ সমান আমরা বলতে পারি আমাদের দ্রাবক যার মধ্যে আমরা দ্রবীভূত করব এবং দ্রব যাকে আমরা দ্রবীভূত করব। ধরো খুব কমন উদাহরণ আমি দেই, যদি আমি খুব সাধারণ উদাহরণ দিতে চাই, তাহলে ধরে নাও আমি হচ্ছে যে পানি দ্রাবক হিসেবে নিলাম অ্যাজ ইউজুয়াল, এটাকে বলা হয় সার্বজনীন দ্রাবক, প্লাস হচ্ছে ধরে নাও চিনি, চিনি পানি এবং চিনি এই দুটাকে মিক্স করে পছন্দ হলো, ইচ্ছা হলো আমি এখন একটা লেবু শরবত খাবো, লেবু শরবত তো না, এই যে ধরো মানে সাধারণভাবে শরবত, শরবত খাবো আর কি। ওকে, আচ্ছা, সবকিছু দেখা যাচ্ছে। তো আমি যেটার কথা বলতেছি, তাহলে আমাদের এখানে আসলে মাধ্যম বা আমাদের দ্রাবকটাকে বলতো ভাইয়া পানি, এবং দ্রবটাকে আমাদের চিনি। আমি তোমাকে এখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে অবভিয়াসলি বাংলা ভাষায় একটা খালি চিন্তা করে দেখো, সিম্পলি ভাবে একটা জিনিস চিন্তা করে দেখো, ওখান থেকে আমরা মোলারিটির কনসেপ্টে যাব, সেই জন্য তোমাকে এই জিনিসটা ভালো মতন বোঝানো। ধরো তোমার কাছে 1 গ্লাস পানি আছে, এই 1 গ্লাস পানি মানে ধরে নাও 250 ml বা 200 মানে 250 ml পানি আছে, 250 মিলিলিটার পানি আছে। এই 250 মিলিলিটার পানির মধ্যে তুমি 1 চামচ চিনি দিলা। আবার আরেকটা গ্লাস পানি আছে যেখানে 250 মিলিলিটারই আছে, সেখানে তুমি 3 চামচ চিনি দিলা। আরেকটা আছে যেখানে তুমি 5 চামচ চিনি দিলা। তোমাকে বিজোড় নাম্বারই দিতে হবে এমন না, জোড় নাম্বারও দিতে পারো, আমি তোমাকে খালি পরিমাণটা বুঝাচ্ছি। তাহলে 1 চামচ চিনি দিলা, সেখানে যেমনটা মিষ্টি লাগবে, 200 মানে 5 চামচ চিনি দিছো, সেখানে অবভিয়াসলি মিষ্টিটা বেশি লাগবে। বেশি লাগবে না? অবশ্যই বেশি লাগবে। কেন? কারণ এখানে আমি দ্রব্য বেশি যোগ করছি। আচ্ছা, ঠিক একই রকম ভাবে আরেকটা কনসেপ্ট একটু চিন্তা করে দেখো তো, তুমি 5 চামচ চিনি দিবাই, তোমার কাছে 1 গ্লাস পানি আছে যেখানে 250 ml, আর একটা 1 লিটারের বোতল আছে যেখানে 1 লিটার, আর একটা 5 লিটারের বোতল আছে যেটা হচ্ছে বিশাল সাইজের একটা 5 লিটারের বোতল। এবার তুমি ওই 5 চামচ চিনিকেই 250 ml এর মধ্যে দ্রবীভূত করলা, তারপরে হচ্ছে যে এর মধ্যে দ্রবীভূত করলা, কার মধ্যে বলো? ওই তুমি হচ্ছে ধরে নাও এর মধ্যে দ্রবীভূত করলা, আরে কার মধ্যে বল না, ওই যে কি বলে আমাদের 1 লিটারের মধ্যে দ্রবীভূত করলা, আবার হচ্ছে 5 লিটারের মধ্যে দ্রবীভূত করলা। কোথায় বেশি মিষ্টি লাগবে? কোথায় বেশি মিষ্টি লাগবে? অবভিয়াসলি আমার যে 250 ml সেখানে বেশি মিষ্টি লাগবে। তার মানে কোনো একটা সংখ্যার উপর ভিত্তি করে বা কোনো একটা কনসেপ্ট বা কোনো একটা প্যারামিটার বা কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা এই মিষ্টতা বা গাঢ়তা, গাঢ়তা কোথায় জিনিসটা গাঢ় হচ্ছে, কোথায় জিনিসটা হচ্ছে যে হচ্ছে বেশি ডেনসিটির হচ্ছে, ঘনত্ব বেশি হচ্ছে, সেটাকে ডিটারমিন করতেছি। এবং তরলের ক্ষেত্রে এই ডিটারমিন করার জন্য আমার যে জিনিসটা লাগে সেটাই হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, এই জিনিসটা মনে থাকবে, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, ঠিক আছে, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। আচ্ছা, এখন এই কনসেন্ট্রেশনটা তাহলে তুমি একটা জিনিস দেখো, আমরা যে মোল সংখ্যার জিনিসটা পাইছিলাম না, এন এর মানটা, এন এর মানটা কি পাইছিলাম আমরা? W/m পাইছিলাম। এই এম জিনিসটা কি? তার আণবিক ভর। আর ডাব্লিউ জিনিসটা কি? যে ভরটা দেওয়া আছে বা আমি যে ভরটা দিচ্ছি। ধরো 1 চামচ দিলে এটার পরিমাণ হচ্ছে 5 গ্রাম, ধরো 3 চামচ দিলে এটার 15 গ্রাম, 5 চামচ দিলে এটার 25 গ্রাম, কাইন্ড অফ ডাব্লিউ হচ্ছে আমার ওইটা। তাহলে এন ডাব্লিউর সাথে হচ্ছে সমানুপাতিক, আমি যতটুকু দিচ্ছি সেটার সাথে। তাহলে আমরা এটাও বুঝলাম যে আমরা যখন পানিটাকে নির্দিষ্ট রাখবো, মানে 250 ml নির্দিষ্ট রাখবো, তখন আমরা যেখানে বেশি পরিমাণে দিচ্ছি, মানে যেখানে ডাব্লিউর পরিমাণ বেশি অথবা যেখানে এন এর পরিমাণ বেশি, সেখানে তার ঘনমাত্রাটা বেশি হচ্ছে, সেখানে মিষ্টির পরিমাণটা বেশি হচ্ছে। তার মানে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশনকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, এস দ্বারা, সেই এসটা অবভিয়াসলি ডাব্লিউর সমানুপাতিক হচ্ছে, বা আমরা বলতে পারি এন এর সমানুপাতিক হচ্ছে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এনটা বা ডাব্লিউটাকে তখন আমরা ফিক্স রাখতেছি যখন আমরা 5 মানে 250 ml এর একটা পানি ওখানে দ্রবীভূত করছি, তারপরে হচ্ছে 1 লিটারেরটাতে দ্রবীভূত করছি, তারপরে 5 লিটারেরটাতে দ্রবীভূত করতেছি, সেখানে দেখতেছি যেখানে পানির পরিমাণটা কম বা আমাদের যে দ্রাবক সেই দ্রাবকের পরিমাণটা কম, সেখানে তার কি আসতেছে, মানে মিষ্টতা বা গাঢ়তা বেশি আসতেছে। তার মানে এখানে গাঢ়তা বা মিষ্টতা বেশি আসবে কার সাথে? এই যে আয়তন যেখানে কম সেটার সাথে, মানে মিষ্টতা বেশি আয়তন কম, সম্পর্কটা কেমন আসতেছে? তাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক আসতেছে। ব্যস্তানুপাতিক যদি সম্পর্ক চলে আসে তাহলে আমরা এখানে বলতে পারি এস ইজ এগেইন রিভার্সলি প্রপোর্শনাল টু 1/v। 1/v অবশ্যই এগুলো সব মানে আমাদের এসআই এককে হইতে হবে। এসআই এককে এটার আয়তনটা কি বলতো ভাই? লিটার। এটার এককটা কি? ধরো মোল। এমন তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমরা আসলে একত্রিত করি তাহলে আমরা বলতে পারি কি? এমন বলতে পারি না এস ইজ প্রপোর্শনাল টু আসলে n/v।
n/v। এক্স্যাক্টলি আমরা এটা বলতে পারি এবং এটাই বলতে পারি, এবং এখানে আমার সমানুপাতিক ধ্রুবক হিসাবে আসলে s ইজ ইকুয়ালস টু ডিরেক্ট n/v। সমানুপাতিক ধ্রুবক মানে সমানুপাতিক ধ্রুবকের মান ডিরেক্ট 1, মানে এই জিনিসটা তুমি খালি একটু বুঝে নাও। সমানুপাতিক ধ্রুবক ইজ ইকুয়ালস টু 1। এখানে আমার সমানুপাতিক ধ্রুবক যদি আসলে 1 হয়, জাস্ট দ্যাটস দ্য থিং। ক্লিয়ার? তাহলে s ইজ ইকুয়ালস টু আমি পাই কত, n/v। এখানে n/v, এই ভিটা কিসে হইতে হবে বলো ভাই? অবশ্যই লিটারে হইতে হবে, এবং এনটা কিসে হইতে হবে? মোলে হইতে হবে। মোল সংখ্যাতে নিয়ে আসা লাগবে তোমার, তাহলে তুমি মোলারিটি পেয়ে যাবে। দেখছো আমরা মোলারিটির একটা সংজ্ঞা পেয়ে গেছি, এবং এইখান থেকেই মোলারিটির সংজ্ঞা থেকে আসলে তুমি অনেক কাহিনী টাহিনী করো, অনেক কাজ টাজ করো, আমি সেটা জানি। তোমার কাছে মোলারিটির একটা সংজ্ঞা জানা আছে, সেই তোমার কাছেটা হচ্ছে যে 1000W বাই হচ্ছে m ইন্টু v। এটাতেও আসা যায়, এটাতেও নিয়ে আসা যায়, আমরা এটাতেও যাব, এই লেকচারের ভিতরেও যাব। এটা কিভাবে আসলো সেটাও হচ্ছে আমরা দেখব, কোনো সমস্যা নাই। ওকে, সো আমরা আশা করি জিনিসপাতিগুলো বুঝতে পারছি। এখন মোলার দ্রবণ মানে কি বুঝাচ্ছে? যদি সেটার ঘনমাত্রা 1 মোল হয়, 1 মোলারিটি হয়। 1 মোলারিটি হবে এমন তো ফিক্সড না, আরো তো হইতে পারে। ধরো এখানে 1 মোল আছে 1 লিটারের ভিতরে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? এসটাকে 1 মোলারিটির বলতে পারি না? 1 মোলারিটি। এবং এস এর একক, এই যে এস এর একক হলো কত ভাই বলো তো? মোল পার লিটার। মোল পার লিটার, যেটাকে আমরা বলতে পারি কি? মোলারিটি। এই মোলারিটিটাকে প্রকাশ করা হয় হচ্ছে ভাই এম দ্বারা, ক্যাপিটাল এম দ্বারা। সো তাহলে আমরা এই কয়টা জিনিসপাতিও এখান থেকে একটু বলবো। ডান। বক্স করা যা যা জিনিসপাতি আছে সেগুলা মাস্ট তোমাকে লাগবেই। ওকে, এখন আসো কিছু বাংলা কথা যেগুলা বলতে হয় সেগুলোর সাথে একটু বুঝি, ওগুলাকে একটু ধরে ধরে হচ্ছে এগোই তোমার জন্য। আচ্ছা চলো যদি আমরা একটু বাংলা কথাবার্তাগুলো দেখি। বলতেছে কি, কোন দ্রাবকে একটি দ্রব্য দ্রবীভূত আছে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, তখন তার ঘনমাত্রাকে মোলার দ্রবণ বলে, অথবা 1 মোলার দ্রবণ বলা হয়। সিম্পল ভাবে বললো কি যে 1 লিটারের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তাহলে বলো তো 1 লিটারের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে তাহলে তাকে 1 মোলার দ্রবণ বলবো। বুঝাই দিছি না অলরেডি এই জিনিসটা? ওকে, তারপরে বলতেছে 1 লিটারের মধ্যে যদি 2 মোল দ্রবীভূত থাকে তাহলে সেটাকে কত বলতে হবে? 2 মোলার বলতে হবে। ওরে কঠিন কনসেপ্ট, বুঝছো? 2 মোলার বলতে হবে। ও মাই গড, কি কঠিন একটা কনসেপ্ট। ঠিক আছে, তো আমরা মোলারিটির সংজ্ঞা দিব এখন এখানে ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। এই মোলারিটির সংজ্ঞাটা তুমি হচ্ছে সুন্দর মতন তোমার মনের খাতায়, স্মৃতির পাতায় যেখানে পারো হচ্ছে লিখে রাখবা। মোলারিটি, এটা আমাদের সময় বইয়ে ছিল এবং এটা সংজ্ঞাটা প্রায় আসতো। মোলারিটি মানে কি? ওই তার ঘনমাত্রাটাকে মোলারিটি হিসেবে বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে। এই মোলারিটির সংকেতটা দিব হচ্ছে আমরা এরকম ভাবে, নির্দিষ্ট তাপমাত্রাটাকে নির্দিষ্ট করতে হবে, ফিক্স করতে হবে, বুঝছো? নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, এটাই হয়ে গেল আমাদের কি বলতো ভাইয়া? মোলারিটি। বুঝা গেছে? প্রতি লিটার তাপমাত্রায় মানে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, এটাই হয়ে গেছে তার মোলারিটির যে আমরা কনসেপ্টের কথা বলতেছিলাম। তেমন এরপরে আসো, তারপরে কি বলতেছি, এখানে আমাদের বলে দ্রব, দ্রাবক, দ্রবণ বলতে কি বোঝায় সেটা বোঝানোর জন্য একটা উদাহরণ ধরা যায়। এই উদাহরণটা আমি অলরেডি তোমাকে দিয়ে দিছি। ধরে নাও একটা গ্লাসে অর্ধেক পানি আছে, এরপরে সেই পানিতে সামান্য পরিমাণে খাবার লবণ নিলাম, সামান্য পরিমাণে। দেখা গেল পানিতে লবণ মিশে গেছে, আরো লবণ দেয়া আর লবণ আর দেখা যাচ্ছে না, যাবে না স্বভাবতে। এটি একটি মিশ্রণ, একটি দ্রবণ। এই মিশ্রণের পানিকে বলা হয় দ্রাবক এবং লবণকে বলা হয় দ্রব। বলা শেষ আমাদের অলরেডি এগুলা। এখন মিশ্রণ করার সময় পানি, অ্যাসিড, অ্যালকোহল ইত্যাদি নানান রকম তরল ব্যবহার করা যায়। এই অধ্যায়ে আমরা এই সকল জিনিসপত্রই জানবো। পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করলে যে দ্রবণ তৈরি হয় তাকে জলীয় দ্রবণ বলা হয়। ওরে কঠিন কথা, জলীয় দ্রবণ বলা হয়। এই যে দেখো, এটাকে বলতেছি আমরা লঘু দ্রবণ। ঘনমাত্রা হচ্ছে এখানে তাহলে কি হবে বলতো? এখানে অবভিয়াসলি ঘনমাত্রা এখানে হবে হচ্ছে আমাদের কম, আর এখানে আমাদের গাঢ় দ্রবণ, মানে এখানে আমাদের ঘনমাত্রাটা মাস্ট বি কি ভাইয়া? ঘনমাত্রা অবশ্যই বেশি, ঘনমাত্রা বেশি। আচ্ছা ওকে, এই কনসেপ্টটা যদি বুঝো
তাহলে এখানে আমরা এই যে দ্রবণ সমান হচ্ছে দ্রব প্লাস দ্রাবক, এগুলো আমরা দেখছি, এগুলো আমি বুঝাইছি। এখন এখানে কিছু কনসেপ্ট বলছে, যেমন ধরো 250 মিলিলিটার পানির মধ্যে যদি 10 গ্রাম খাবার লবণ মিশাও তাহলে যে দ্রবণ তৈরি হবে, তুমি আরেকটা 250 ml যদি 15 গ্রাম মিশাও তাহলে অবশ্যই গাঢ় দ্রবণ তৈরি হবে। যেগুলা কথাবার্তা আমাদের বলা শেষ। তাই অ্যামাউন্টের সাথে দ্রবণের যেটা ঘনমাত্রা বা দ্রবণের যেটা কনসেন্ট্রেশন সেটা কিন্তু সমানুপাতিক হচ্ছে, ওটাও বলছি। ঠিক একই রকম ভাবে আয়তনটা মানে অ্যামাউন্টটাকে, পরিমাণটাকে, ধরো এটা 10 গ্রাম বা 15 গ্রাম, ধরো 10 গ্রামটাকে ফিক্স রেখে আমরা যদি 250 ml এর বদলে 500 ml নেই, একটাতে 250 ml নিলাম আর একটা 500 ml পানি নিলাম, তাহলে দেখবো যে ঘনমাত্রার সাথে ঘনমাত্রা আমাদের যে আয়তন, সে আয়তনের সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে। তার মানে যেখানে হচ্ছে 500 ml নিব সেখানে সেটার গাঢ়ত্ব কম হবে, দ্যাটস ওয়াই সেটা রিভার্সলি প্রপোর্শনাল ছিল, এস ইজ প্রপোর্শনাল টু 1/v। বুঝা গেছে এই কথা? ওকে, এইটা এখানে বলা আছে। দ্রবণে খাবার লবণ বেশি, সেই দ্রবণটি গাঢ় দ্রবণ। আর একটি গ্লাসে 250 ml পানি, অপর একটি গ্লাসে 200 ml পানি, এবার দুইটি গ্লাসেই 10 গ্রাম আমরা মিশাইছি। এগুলা কথা আমাদের বলা শেষ, বুঝছো? তাহলে কোনটা বেশি গাঢ় হবে? অবশ্যই যেখানে পানির পরিমাণটা কম, মানে যেটা 200 ml সেখানে হচ্ছে সেটা বেশি আমাদের গাঢ় হবে, আর যেটা 250 সেটা হবে হচ্ছে আমাদের লঘু। ওকে, সো এই কথাবার্তাগুলো আমাদের বলা শেষ। এখন বলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। দেখছো আমি যে প্রথমেই তোমাদেরকে যে সংজ্ঞাটা সংজ্ঞায়িত করে দিছি ওরা এখানে দিয়ে এসে দিছে যে মোলারিটি কি, প্রতি লিটার বা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার বা 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। ওকে, আচ্ছা, 1 লিটার পানির মধ্যে যদি 2 মোল দ্রব দ্রবীভূত থাকে তবে তার মোলারিটি হচ্ছে 2। যদি 1 লিটারের মধ্যে 0.5 মোল দ্রবীভূত থাকে তাহলে তার মোলারিটিকে বলা হয় সেমি মোলার। ওকে, ধরো আমরা যদি বলি হচ্ছে প্রমাণ দ্রবণ, এটা এখানে লিখে দিই, হ্যাঁ, এটা হচ্ছে মোলার দ্রবণ। মোলার দ্রবণ তার মানে তার মোলারিটি হচ্ছে ভাই 1 মোলার। যদি বলি আমরা সেমি মোলার দ্রবণ, সেমি মোলার মানে হচ্ছে এক্স্যাক্টলি মোলারের হাফ, তার মানে হচ্ছে এটা 0.5 মোলার। যদি আমরা বলি হচ্ছে ভাই ডেসিমোলার দ্রবণ, তখন এটা বোঝাচ্ছে হচ্ছে 0.1 মোলার। 0.1 মোলার। এই জিনিসপাতিগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা বুঝাই হচ্ছে সেন্টিমোলার দ্রবণ, এই কথা এখানে বলা আছে, এটা আমাদের কিন্তু দরকার হয়, মানে মাঝে মধ্যে এরকম ভাবে বলে দিবে সেন্টিমোলার দ্রবণ, তাহলে এটা হবে হচ্ছে 0.01 মোলার। এই চারটা জিনিসপাতি আসবে, এখানে দেখো, এখানে এই জিনিসটাই বলতেছে, ওরা লিখে দিছে। যদি 0.5 মোল দ্রবীভূত থাকে তাহলে সেটাকে বলবো আমরা সেমি মোলার, মানে 0.5 মোলার। হ্যাঁ, যদি 1 লিটার দ্রবণের মধ্যে 0.1 মোলার দ্রব দ্রবীভূত থাকে তাহলে সেটাকে বলবো ডেসিমোলার। ক্লিয়ার? এই যে ডেসিমোলার। যদি ডেসিমোলার দ্রবণে মোলারিটি এত আর সেমিমোলার দ্রবণের মোলারিটি হবে হচ্ছে 0.5। সেন্টিমোলারের কথা বলে নাই, আমি বলে দিলাম। ক্লিয়ার? এবার বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুতি। যদি আমরা বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুতি করতে চাই, আয়তনটা কতর ভিতরে আমরা নিলাম সেটার উপর ভিত্তি করে কত গ্রাম আমাকে ওই দ্রবণটা লাগবে সেটা নির্ণয় করতে হবে। ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো এখানে যে কথা বলছে ডেসিমোলার, দ্রবণ, সেমিমোলার ইত্যাদি প্রস্তুত করার প্রয়োজন পড়ে। মোলারিটি প্রস্তুত করা অত্যন্ত সহজ, তোমাকে কিছু নির্দিষ্ট কাজ কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে যে তুমি কতটুকু পরিমাণ দ্রবণ নিবা। এখানে যে বাংলা কথাগুলো বলা আছে সেটা আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। ধরো তুমি হচ্ছে যে আমি ধরে নিলাম 0.5 মোলার বা সেমি মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ বানাতে চাচ্ছ। 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ কতটুকু বানাতে চাচ্ছ ভাইয়া? 500 ml। ধরে নাও 500 ml বানাতে চাচ্ছ, 500 ml বানাতে চাচ্ছ। তো তোমাকে একটা আয়তনমিতিক ফ্লাস্ক নিতে হবে। আয়তনমিতিক ফ্লাস্ক মানে জিনিসটা হচ্ছে কাইন্ড অফ এই যে এইরকম, এই যে গোলতলি ফ্লাস্ক। হ্যাঁ, এখানে হচ্ছে একটা দাগ দেয়া থাকে, এই দাগটাতে 500 ইন্ডিকেট করা থাকবে, 500 ml এরকম ভাবে ইন্ডিকেট করা থাকবে। ওকে, আচ্ছা, তো এই যে যদি তুমি এটাকে ইন্ডিকেট করা থাকে, তোমাকে যে কাজটা করতে হবে, এটা আসলে এক্স্যাক্টলি কত গ্রাম, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা কত গ্রাম লাগতেছে, এটা তোমাকে প্রথমে ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা ক্যালকুলেশন করে বের করার পরে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে সুন্দর মতন এটা ক্যালকুলেশন করে বের করার পরে তুমি হলো যে কতটুকু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড নিক্তির সাহায্যে মেপে নিবা। তারপরে যে দ্রাবক, মানে অ্যাজ ইউজুয়াল পানি আমরা নিব, ওই পানি আমরা এই পর্যন্ত নিয়ে নিব। তারপরে সুন্দর মতন ঝাঁকালে বা সেটাকে দ্রবীভূত করলেই তোমার দ্রবণটা প্রস্তুত হয়ে যাবে। আচ্ছা, তো যেটার কথা বললাম যে তোমাকে আসলে একটা দ্রবণ প্রস্তুত করার জন্য যে কাজটা করতে হবে সেটা অলরেডি আমি বললামই। ধরো এই যে এখানে এই অংশটাতে তুমি ছিলা, তুমি তো এই অংশটা দেখছো যে দ্রবণ প্রস্তুত করার জন্য তোমাকে কিভাবে আগাতে হবে, আমি এই কথা বললাম। তোমাকে যে মেইনলি যে কাজটা করতে হবে, আমি তোমাকে যেটা বললাম যে এইটা তুমি প্রস্তুত করতে চাচ্ছ, তোমাকে খুঁজে বের করতে হবে আসলে যে তোমাকে এক্স্যাক্ট কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে এটা প্রস্তুত করার জন্য। অতটুকু মেপে
মানে তোমাকে যে ডিজিটাল ব্যালেন্স আছে বা নিক্তি আছে, সেই নিক্তিতে অতটুকু পরিমাণ মাপার পরে তুমি সেইটাকে সুন্দর মতন এই গোলতলি ফ্লাস্কে নিবা বা আয়তন ভিত্তিক ফ্লাস্কে নিবা। তারপরে মানে 500 ml পানি, এই যে 500 ml ইন্ডিকেট করা আছে, তুমি 500 ml পানি আমাদের মানে বিভিন্ন মাধ্যমে তুমি এটাকে 500 ml পানি সেখানে নিতে পারো, আপ টু দা মার্ক, একেবারে মার্ক পর্যন্ত নিয়ে কাজ করে দিলেই শেষ, কাজ করে দিলেই শেষ। তারপরে তুমি সুন্দর মতন সেটাকে ঝাঁকায় দিলেই দেখা যাবে তোমার আসলে 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড 500 ml প্রস্তুত হয়ে গেল। এখন তোমাকে তো খুঁজে বের করতে হবে সেটা কত, তাই না? তো চলো ওই ক্যালকুলেশনটা যদি তোমাকে ম্যানুয়ালি আমি একটু দেখায় দেই তাহলে তোমার জন্য খুব সব থেকে বেস্ট হয়। ধরো তুমি যে জিনিসটা জানো সেটা হচ্ছে S = N/V, এটা হচ্ছে তোমার মোল সংখ্যা এবং এটা হচ্ছে তোমার অবশ্যই লিটারে। এটা হচ্ছে তোমার কি মোল সংখ্যা, এটা আমি ধরো হচ্ছে বাংলাতে যদি লিখি তাহলে এখানে লিখবো হচ্ছে দ্রবের মোল সংখ্যা, দ্রবের মোল সংখ্যা বাই কি লিখবা তুমি, দ্রাবকের আয়তন লিটারে। দ্রাবকের আয়তন কিসে হবে সেটা বলো তো ভাইয়া, লিটারে। লিটারে আমরা মোল সংখ্যাটাকে একটু ভেঙে লিখতে যাচ্ছি, W/M। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, W/M ইন্টু ভি। ভিটা হচ্ছে ধরো লিটারে। এখন হর হামেশা থাকে না ভিটা তোমার হচ্ছে ml-এ, ভিটা যদি ml-এ, এখন আমি যদি VML/1000 করি তাহলে কি সেটা কি ভি লিটারে চলে আসে না ভাইয়া, বলো তো? বলো এই বাংলা হিসাবটা কি বুঝতেছো? এখানে আমি কি করছি, আমি যদি VML-টাকে মানে ml-এ, হর হামেশাই তো থাকে আমাদের ml-এ 250 ml, 500 ml, 10 ml, 15, 20, 25 ml থাকে না, তো অনেক সময় তো আমাকে সেটা লিটারে নিতে প্রয়োজন হইতে পারে, মানে আমি মোলারিটিতে প্রকাশ করতে গেলে তো মাস্ট বি সেটা লিটারে হবে। সো আমরা যে ভি লিটার দিতেছি, এটাকে যদি আমাদের যেই কোশ্চেনের ভিতরে ml-টা থাকে সেটাকে 1000 দ্বারা ভাগ করলে তো ভি লিটার হয়ে যায়, তাহলে আমি ভি লিটারের বদলে যদি VML-টাই এখানে লিখি তাহলে এখানে আমি কি লিখতে পারি ভাই, দেখো তো একটু, W/M ইন্টু VML বাই হচ্ছে 1000 লেখা যায় না? এই 1000টা এখন কি উপরে চলে যায় না? উপরে চলে গেলে এটা কি থাকে, 1000 ইন্টু W বা 1000W বাই হচ্ছে M ইন্টু V, এবং এই ভিটা কিসে, ml-এ। এটাই হয়ে গেল আমাদের সেই S এর মান, S এর মান বা মোলারিটির মান। মোলারিটির যেটা ফর্মুলা, এই ফর্মুলাটাই কিন্তু তোমরা সব থেকে বেশি ইউজ করো, মোলারিটি। এটাকে S দ্বারা প্রকাশ করা যায়, এটাকে C দ্বারা প্রকাশ করা যায়, এটাকে M দ্বারা প্রকাশ করা যায়, যেটা দ্বারা প্রকাশ করবে। M মোলারিটি, C কনসেন্ট্রেশন, S সলিবিলিটি, হোয়াট এভার ইট ইজ, সেম থিংস। ওকে, তাহলে এখানে W-টা কি, W-টা হচ্ছে গিভেন ভর। W-টা কি বলো, W-টা হচ্ছে গিভেন ভর। W-টা হচ্ছে আমাদের দেওয়া ভর, যেটা দেওয়া ভর। অবভিয়াসলি সেটা গ্রামে। হ্যাঁ, আমাদের M-টা কি, আণবিক ভর, সেটার এককটা কি আসলে, আণবিক ভর। আণবিক ভরটা হচ্ছে ভাই গ্রাম পার মোল, গ্রাম পার মোলে। আমাদের VML-টা কি, আয়তন মিলিলিটারে, মিলিলিটার এককে। ক্লিয়ার? এই আর যদি তুমি 1000টা ব্যবহার করতে না চাও তাহলে অবশ্যই আয়তনটাকে কিসে নিয়ে নিবা, লিটারে নিয়ে নিবা। আয়তনটা লিটারে থাকলেই তোমাকে 1000 ব্যবহার করতে হবে না, এই 1000টা ব্যবহার করতে হবে না। এই বাংলা হিসাবটুকু তোমার এখানে করে দেওয়া, ঠিক আছে? সো এটা আমাদের অবভিয়াসলি ডান, বুঝছো আশা করি এই জিনিসটা। এখানে দ্রব্যের ভর, মোলারিটি, ভি, আয়তন, এই যে দেখো এরকম ভাবে এটা ব্যবহার করে যেতে পারবে। এখন তাহলে আমি যদি করতে চাইতাম আমাদের এই ক্যালকুলেশনটা, আমাদের 0.5 মোলার 500 ml বানাতে যাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু দ্রবণ, এটার তুমি আসলে এম এর মানটা কত পাইতে হবে বলো তো, বা তার আণবিক ভরটা? অবশ্যই সোডিয়ামের হচ্ছে 23 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 প্লাস হচ্ছে 1, তার মানে পাবা হচ্ছে 40 গ্রাম পার মোল, 40 গ্রাম পার মোল। এম এর মানটা এরকম পাবা। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে আসলে, এখানে আমরা জানি না কিসের ভ্যালুটা, ডাব্লিউ এর ভ্যালুটা, আমরা ডাব্লিউ এর ভ্যালুটাই বের করব। চলো এখানে আমরা ওই ডাব্লিউ এর ভ্যালুটাকে যদি বের করে ফেলি ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য, সো ডাব্লিউ এর মানটা আমরা কি বলতে পারি এখানে বলো তো? এই যে এই ক্যালকুলেশন থেকে ডাব্লিউ সমান হচ্ছে এস বা ঘনমাত্রা ইনটু এম ইনটু ভি ইনটু হচ্ছে আমাদের কত, 1/1000। এই 1000টা এদিকে ভাগ হয়ে যাবে তো। আচ্ছা, তো যদি আমরা এস এর মানটা বের করতে চাই, আমি 0.5 মোলার বানাচ্ছি, এম এর মানটা কত ছিল আমাদের 40, ভি এর মানটা কত ছিল আমাদের 500 ml ইনটু হচ্ছে 1/1000। এই 1000টা এবার সেখানে ভাগ হয়েছে যেহেতু অবভিয়াসলি আমার ডাব্লিউ এর মানটা বের করব। আচ্ছা, এই ক্যালকুলেশন যদি আমরা করতে চাই, এটা ক্যালকুলেশন করলে এখানে থাকে কত ভাই আমাদের 2, এই 2 আর এই 40 যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের 20। 0.5 মানেও হচ্ছে আসলে 1/2,
তো এই 20 কে যদি আবার ভাগ করি তাহলে হয়ে যায় হচ্ছে আমাদের 10। তাহলে ডাব্লিউ এর মানটা কি থাকে আমাদের 10 গ্রাম। তার মানে আমি যদি আসলে 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ 500 ml এর বানাতে চাই, তাহলে আমাকে স্প্রিং নিক্তির সাহায্যে প্রথমে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা মেপে নিতে হবে। সেটা তুমি ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে মেপে নিতে পারো, যে কোনো ভাবে মেপে নিতে পারো। তারপরে ওই পরিমাণটাকে আমরা সুন্দর মতন গোলতলি ফ্লাস্কের মধ্যে দিয়ে দিব। তারপরে সেখানে আমরা পানি যোগ করে চড়ে আপ টু দা মার্ক কত পর্যন্ত নিয়ে যাব বলো? একেবারে 500 ml পর্যন্ত নিয়ে যাব, সুন্দর মতন সেটাকে নাড়াই দিব, ঝাঁকাই দিব। বাট প্র্যাকটিক্যাল লাইফে আসলে প্রথমে 500 ml পর্যন্ত নিয়ে যাওয়া হয় না। প্রথমে ধরো তুমি একটা সার্টেন অ্যামাউন্ট নিলা, তারপরে সেটাকে ভালো মতন ঝাঁকাই নিলা, কারণ তুমি যদি পরবর্তীতে নিয়ে গেলে তো বুঝতেই পারছো ঝাঁকানোতে তোমার সমস্যা হবে। দ্যাটস ওয়াই প্রথমে একটা সার্টেন অ্যামাউন্ট নিয়ে যে ঝাঁকাই নেওয়া হয়, তারপরে সেটাকে আবার আরেকটু নিয়ে যাওয়া হয়, তারপরে আবার ঝাঁকাই নেওয়া হয়, তারপরে আপ টু দা মার্ক করে আরেকবার ফাইনালি তুমি শেক করে নাও এটাকে, তাহলেই তোমার হয়ে যায়। কথা কি ক্লিয়ার? পারা যাবে? এই চলো এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। ওরে কঠিন, খুবই কঠিন একেবারে ম্যাথের প্রবলেম, যেগুলো ইনশাল্লাহ ডাল ভাত লাগবে এখন তোমার কাছে। চলো উদাহরণ দেখি কি বলে। 250 মিলিলিটার আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার, মানে এটা আমাদের কি এস, এটা আমাদের কি ভি, এটা হচ্ছে অবভিয়াসলি এমএল, এবং সোডিয়াম ক্লোরাইড কিভাবে প্রস্তুত করব? সোডিয়াম ক্লোরাইড মানে এখানে আমার এম এর মানটা তাহলে কি হবে বলো তো ভাইয়া? 23 সোডিয়ামের ভর প্লাস হচ্ছে ক্লোরিন হচ্ছে 35.5। তার মানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে থাকে হচ্ছে 8 আর এখানে থাকে হচ্ছে 5, মানে 58.5 গ্রাম পার মোল। এটা তার আণবিক ভর থাকে। বাস বাংলা হিসাব ডান আমার। তাহলে আমরা এখন ডাব্লিউ এর মান আমরা জানি S ইজ ইকুয়ালস টু, ডিরেক্ট প্রথমে বের করে নিবা যে সোডিয়াম মানে কত 250 ml, যদি এটা তুমি একটু লিখতে চাও 250 ml 0.5 মোলার, 0.5 নাকি 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুতিতে কি লাগবে আমার দরকার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন, NaCl প্রয়োজন। এই প্রয়োজন কতটুকু সেটুকুই আমি প্রথমে খুঁজে বের করব। প্রয়োজন কতটুকু? W ইজ ইকুয়ালস টু কি হবে বলো তো ভাইয়া? S ইন্টু, একবার ওই সূত্রটার প্রয়োগ করতেছি, M ইন্টু VML ইন্টু 1/1000। এই এখন আমরা প্রত্যেকটা এদের যে মানগুলা জানি সেই মানগুলাকে সুন্দর মতন বসায় দিব। দেখো ক্লাস 9-10-এ কিন্তু এই ধরনের ক্যালকুলেশনগুলা, এটা কিন্তু তোমার একটা গ নাম্বারের কোশ্চেন থাকবে ধরে নাও। সো এটার ক্যালকুলেশনের ক্ষেত্রে এরকম সাইড নোট টাইড নোটগুলো ম্যান্ডেটরি, অনেক বেশি ম্যান্ডেটরি। আমি চাইলে এখানে হচ্ছে এগুলো কিছু লেখা ছাড়া ডাইরেক্ট ঢাস করে কমপ্লিট করে ফেলতে পারতাম, বাট আমি চাচ্ছি তুমি পুরো উত্তর করার প্রসেসটা হচ্ছে দেখো যে কিরকম ভাবে আসলে উত্তর করা হয়। সো এস এর মানটা আসলে কত ভাবে বলো তো? 0.2 মোলার, এটাই তো আমি বানাবো। এম এর মানটা আমরা পেয়ে গেছি কত? 58.5 গ্রাম পার মোল। ওকে, তারপরে আমরা জানি যে আমাদের VML এর মানটা কত হচ্ছে, সেটা বলতেছে 250 ml বা 250 ml বানাতে হবে আমাদেরকে। ওকে, তারপরে যেটার কথা সেটা হচ্ছে W এর পরিমাণটা হোয়াট, এটাই আমরা হচ্ছে বের করব। ওকে, চলো এই ক্যালকুলেশন যদি করে ফেলি এগুলা, 0.2 ইন্টু এম এর মানটা হচ্ছে 58.5 ইন্টু আমাদের VML-টা কত হচ্ছে 250 গুণিত হচ্ছে আমাদের 1/1000। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো বা এলিমিনেশন করো, এখানে পাওয়া হচ্ছে ভাই তুমি 4। ওকে, আচ্ছা, সো আমি যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে এটাকে আমরা বলতে পারি 2 গুণিত 58.5 বাই হচ্ছে আমাদের থাকবে 4 গুণিত হচ্ছে 10। এটা ক্যালকুলেশন করলে এটা থাকে হচ্ছে 2। এটা যদি ক্যালকুলেশন করো, মানে আমি একেবারে মানে হাতে ক্যালকুলেশন করে নিচ্ছি, ধরো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে থাকে হচ্ছে আমাদের 58 না, তাহলে 58 কত হয়? 27 দুগুণা না 29 দুগুণা 58 হয় 29.25 বাই হচ্ছে তোমার কত আসলে 10। তার মানে তুমি বলতে পারো হচ্ছে 2.925 গ্রাম। তাহলে তোমার আসলে ডাব্লিউ এর পরিমাণ বা সোডিয়াম ক্লোরাইড যতটুকু পরিমাণ লাগবে সেটা আসলে কতটুকু বলো তো? 2.925 গ্রাম। তাহলে তুমি এখন কি বলবা? আমরা প্রথমে কোনো একটা স্প্রিং নিক্তি হোক অথবা হচ্ছে তোমার এই ডিজিটাল ব্যালেন্স হোক, সেটার সাহায্যে 2.925 গ্রাম কি করব? মেপে নিব সোডিয়াম ক্লোরাইড। মেপে নেওয়ার পরে সেটাকে একটা কনিক্যাল ফ্লাস্ক, তুমি হইতে পারে সেটাকে একটা কনিক্যাল ফ্লাস্ক হচ্ছে দেখতে ভাই এরকম, হ্যাঁ কনিক্যাল ফ্লাস্ক হচ্ছে এরকম না, ঠিক এটা হচ্ছে যে কাইন্ড অফ সমান প্রায়, হ্যাঁ কনিক্যাল ফ্লাস্ক হচ্ছে ভাই দেখতে হচ্ছে এরকম, এর গায়ে হচ্ছে দাগ কাটা থাকে। তো কত ml পর্যন্ত লাগবে এটা তুমি নিতে পারো কনিক্যাল ফ্লাস্ক, অথবা হচ্ছে সেম টু সেম গোলতলি কোনো একটা ফ্লাস্ক,
কোন একটা গোলতলি ফ্লাস্ক, এই গোলতলি ফ্লাস্কের 250 ml, যেটা 250 ml এর অবভিয়াসলি 250 ml এর গোলতলি ফ্লাস্কের মধ্যে প্রথমত ওই ইটা নিয়ে নিলা, ওই যে 2.925 গ্রাম কি নিয়ে নিলা, সোডিয়াম ক্লোরাইড নিয়ে নিলা। তারপরে সেখানে তুমি কিছু পানি দিবা, আপ টু দা মার্ক 250 তো দিবাই, প্রথমে কিছু পানি দিয়ে ধরো এ পর্যন্ত পানি দিলা, পানি দেওয়ার পরে সেটাকে শেক করে ফেললা, তারপরে দ্রবীভূত হয়ে যাওয়ার পরে টোটালে আবার হচ্ছে 250 ml পানি দিয়ে ফাইনাল একবার শেক করে ফেললা, তোমার দ্রবণটা প্রস্তুত হয়ে গেল। কত? 250 মিলিলিটার 2.2 মোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি হয়ে গেছে। দেখো এরা উত্তর করে দিছে, দেখি আমরা কত। এই যে দেখো কত কষ্ট করে ওরা উত্তরটা বের করছে, কত এক্সাক্ট আমরা যা বের করছি সেটাই 2.925 গ্রাম। এখানে কি বলতেছে, আগের মতো করে আয়তন ভিত্তিক ফ্লাস্কে 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়ে পানি যোগ করে দ্রবণের আয়তন 250 মিলিলিটার করো, তাহলেই তোমার 0.2 মোলার দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। ওরে কঠিন কনসেপ্ট, বুঝছো? পারা যাবে না? তো যদি এরকম কোশ্চেন আরো কিছু করো, 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে, সেটা তো বাংলা হিসাব ভাই করে দেওয়া আছে। আমি তারপরে তোমাকে যদি দেখাই, তুমি ডিরেক্ট হচ্ছে ডাব্লিউ এর মানটা ধরো বের করবা, ডিরেক্ট ধরে নাও তুমি হচ্ছে ডাব্লিউ এর মানটা বের করবা। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কত তোমার, এস ইন্টু ভি এম এল ইন্টু হচ্ছে এম ইন্টু 1/1000। এখন এখানে দেখো অলরেডি হচ্ছে 2 লিটার, এটা লিটারেই আছে, সো 2 লিটার এটা কিন্তু এমএল এ হইতে হবে, তার মানে এখানে তোমার এই ভিএমএল এর মান কত আসলে 2000, অথবা তুমি যদি এখানে 2 বসাতে চাও তাহলে এখানে 100 দিতে হবে না, ইচ্ছা তোমার। সো আমরা দেখো আমরা এটাকে করতে পারি এস ইন্টু 2, এস কেন, এস বাদ দাও, এস না কত মোলার 0.1 মোলার, মানে 0.1 ইন্টু হচ্ছে আমাদের 2 ইন্টু সোডিয়াম কার্বনেট না ভাইয়া, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর Na2CO3, এর আণবিক ভর হয় হচ্ছে 106 গ্রাম পার মোল। এটা তোমার নিজের করতে করতে হচ্ছে যে চলে আসবে, সালফিউরিক অ্যাসিড হচ্ছে 98 গ্রাম পার মোল, মানে এটা তোমার প্র্যাকটিস করতে করতে চলে আসবে। কেমনে বলি আমি, 23 সোডিয়াম ইন্টু 2 প্লাস কার্বন হচ্ছে কত ভাইয়া 12 প্লাস অক্সিজেন হচ্ছে কত 16 গুণ হচ্ছে কয়টা আছে 3, ক্যালকুলেশন করে দেখো এটাই থাকবে। ওকে, তার আণবিক ভর, তাহলে তার আণবিক ভর কত 106 ইন্টু, তো আর এটা 1000 দেওয়া লাগবে না, কারণ এটা হয় এটাকে 2000 বসিয়ে হয় কাটছো তুমি, আর না হলে ডিরেক্ট লিটার বসাইছো, তখন আর 1/1000 দেওয়ার দরকার নাই। ওকে, সো তাহলে এই ক্যালকুলেশন করলেই তো তোমার ডাব্লিউ এর মানটা চলে আসলো। তাহলে ডাব্লিউ এর মানটা আসলে কি আসবে এখান থেকে ক্যালকুলেশন করলে, 106 দুগুণা হচ্ছে হয় 212, 2.12 গ্রাম। ঠিক আছে, ভুল বললাম তো, 106 গুণ কত হয় 212 না, তাহলে হবে হচ্ছে তোমার 21.2 গ্রাম, এতটুক লাগবে তোমার, দেখছো 21.2 গ্রাম। ওরে কঠিন, এত কঠিন কনসেপ্ট পারা যাচ্ছে না, কঠিন কনসেপ্টগুলো। বলতেছে কি 250 ml 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে তার সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত। তুমি ডিরেক্ট আমরা জানি দিয়ে মোলারিটির সূত্র দিতে পারো। হ্যাঁ, আমরা জানি মোলারিটি S is equals to W into বা 1000 W whatever it is M into VML, এমন ভাবে দিয়ে দিলাম। ওকে, তারপরে একটা সুন্দর সাইড নোট দিয়ে সবগুলার যে মানগুলা আছে সে মানগুলা হচ্ছে সুন্দর মতন ভাবে বসাই দিবা। W এর মানটা কত বলো তো, কত আছে এখানে 20 গ্রাম, 20 গ্রাম। এম এর মানটা কত, সোডিয়াম কার্বনেট না 106 গ্রাম পার মোল, এটা তো তুমি জানোই। এককগুলা সহজেই তুমি দিতে পারো, তাহলে টিচার দেখেও খুশি হবে যে না তোমার কনসেপ্ট আসলে ডিপ পর্যন্ত আছে, প্লাস হচ্ছে তোমার মার্ক কাটারও কোনো জায়গা নাই। ওকে, এম এর মানটা হচ্ছে এত, তারপরে ভিএমএল এর মানটা কত দেখো তো, ভিএমএল এর মানটা হচ্ছে কত আছে এখানে, ভিএমএল এর মানটা আছে হচ্ছে এখানে 250 ml, 250 ml, যেহেতু ml এই আছে, তাহলে আমরা এস এর মানটাই আসলে কি করতে চাচ্ছি, বের করতে চাচ্ছি। চলো এই মানগুলো আমরা বসায় দিই। মানগুলো যদি আমরা বসায় দেই তাহলে থাকে আমাদের কি, আসলে মানগুলো বসায় দিলে থাকে W মানে কি আছে ভাইয়া 20 ইন্টু 1000, আচ্ছা বাই কত আমাদের 250 ইন্টু এম এর মানটা হচ্ছে 106, এটা ক্যালকুলেশন করলে থাকে হচ্ছে ভাইয়া 4। হ্যাঁ, তার মানে 80/106, বুঝতেই পারতেছো এর থেকে কম আসবে, কি আসে আসলে 80 হচ্ছে তোমার 106। এই ক্যালকুলেশনটা যদি তোমাকে করতে হয় তুমি কেমনে করবা, ধরো আমার এখানে তো তুমি ডিরেক্ট উত্তর করলে তো চলে আসবে, আমি যদি তোমাকে দেখাই আসলে 106 ভাগ হচ্ছে তোমাকে 80 দিয়ে ভাগ করা লাগবে, তাই না? সো প্রথমে দশমিক নেওয়ার পরে একটা শূন্য পাইলা তুমি, এবার দশমিক নেওয়ার পরে এটা কত দিয়ে যাবা বলো তো, 8 দিয়ে নিশ্চয়ই যাচ্ছে না, 7 দিয়ে যেতে হবে, কারণ 8 দিয়ে গেলে তো 800 পার হয়ে যাচ্ছে। 7 দিয়ে যদি যাও তাহলে 0.7 প্রথমে নিলা, 7 করলে কত হবে বলো তো ভাইয়া, 7 6 সাথে হচ্ছে 42, মানে হচ্ছে 42, আর এখানে হচ্ছে 742। আরে দেখছো, আমরা পারতেছি। তাহলে এখানে কত থাকে ভাইয়া, এখানে থাকে হচ্ছে ভাইয়া 58,
58 না, মানে 58কে তো হচ্ছে শুধু ভাগ যায় না, তার মানে আরেকটা শূন্য, তুমি দশমিক নিচে যেহেতু শূন্য নিতে পারবা, কোনো সমস্যা নাই। এবার এটা 580 যেতে হবে, তো তুমি 6 দিয়ে যেতে পারবা না, 5 দিয়ে যেতে হবে। 5 দিয়ে গেলে কত হয় ভাই? 0.75। এই 5 দিয়ে গেলে থাকে হচ্ছে আমরা যাব হচ্ছে কত? 530, 530, 30 যায় না? 530, তার মানে এখানে হচ্ছে 50, 500। আবার হচ্ছে 500 দিয়ে তো তুমি যেতে পারবে না, 4 দিয়ে যেতে হবে। 4 দিয়ে গেলে তোমার কত আসবে? এটা 424, 424 এমন। তো এখানে যদি যাও তাহলে এখানে থাকবে হচ্ছে এবার তোমার কত? 76, 76 মানে 760। 760 যদি থাকে তো 742 হয় কিভাবে? 7 দিয়ে থাকলে 742 হয়। একটু আগেই তো বললাম 742 হয়েছে, আর তো যাওয়ার দরকার নেই, অনেক দূর চলে গেছো। কত? 0.7547। এই যে দেখছো 0.75 মোলার, বুঝছো? ক্যালকুলেটরে 2 + 2 = যে 4 হয়, এটি যারা মুখে করতে পারো না তাদের জন্য তো এগুলো করতে যায় বোধহয় একটু দাঁত দাঁত ভাঙা শুরু হবে। বাট আমি তোমাকে বলবো, তুমি তো ক্যালকুলেটর পাবাই, কোনো সমস্যা নাই। আমি তোমাকে কেন হ্যান্ড ক্যালকুলেশন করাচ্ছি? কারণ আমি এখন ক্যালকুলেটর খুঁজে পাচ্ছি না। বাংলা কথা, আসলে সত্য কথা আমি স্বীকার করলাম, অফিসে ক্যালকুলেটর এখন খুঁজে পাচ্ছি না আমি। হ্যাঁ, কারণ আমার ক্লাস নেওয়া দরকার, ক্যালকুলেটর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যেকবার ক্যালকুলেটর নিয়ে আসি, বলা থাকে এখানে ক্যালকুলেটর থাকবে, হারায় যায়, হারায় যায় ভাই। হারায় নাই মানে কোনো স্যার যে এটা ক্লাস নিতেছে অলরেডি, পিও স্যার ক্লাস নিচ্ছে, ক্যালকুলেটরটা যে নিয়ে টিয়ে আবার এখানে রাখতে হবে এরকম কোনো হুঁশ নাই তার। তো যাই হোক, ওর জন্য আমরা খুঁজে পাচ্ছি না এখন। তো আমি তোমাকে ক্যালকুলেশন দেখাচ্ছি এবং আমি তোমাকে প্রেফার করবো যে তুমি একটু হ্যান্ড ক্যালকুলেশন করো, কারণ তোমার এসএসসির পরে, এসএসসি পর্যন্ত তোমার ক্যালকুলেটর আছে, এসএসসির পরে তুমি একটা কলেজ অ্যাডমিশনের অ্যাটেম্প্ট নিতে পারো, নিলেও নিতে পারো, ডাজন্ট মিন যে নিবাই। যদি নাও তাহলে ওখানে তোমার দরকার ফার্স্ট অফ অল ওটা তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, কোনো ক্যালকুলেটর ইউজেবল না। তারপরে এইচএসসি তো ধরো তুমি ক্যালকুলেটর ফুল দমে একেবারে ক্যালকুলেটর সহ আমি ইউজ করতেছি, খুবই ভালো কথা। তারপরে যে এটা হচ্ছে দেখবা যে ক্যালকুলেটর ছাড়া ক্লাস করতে হচ্ছে, কোথায়? ওই মানে ক্লাস না, কাজ করতে হচ্ছে অ্যাডমিশন টেস্টে। সো অ্যাডমিশন টেস্টে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলেই দেখা যায় হচ্ছে ক্যালকুলেটর ছাড়া এর থেকে আরো অনেক কঠিন কঠিন ক্যালকুলেশন করা লাগে। সো এখন থেকে যদি একটু প্র্যাকটিস থাকে সমস্যা কি, তাই না? মন্দের ভালো কোনটা? মন্দের ভালো বলো তো? এই যে অফিসে ক্যালকুলেটর না থাকে, আমি তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন শিখাচ্ছি, নাহলে তো ঘাট ঘাট করে দেখে দিতাম, দেখো। ওকে, বলো পারা যাবে? অনেক কঠিন কনসেপ্ট। আচ্ছা, তারপরে দেখো 0.75 মোলার মানে এস এর মান দেওয়া, সোডিয়াম কার্বনেটের মধ্যে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার? বলো তো, এগুলো কি বাচ্চা বাচ্চা জিনিসপাতি না ভাই, এখন ডাল ভাত না এখন এটি। কারণ আমি সূত্র জানি, আমাকে এখন ভি এর মানটা বের করতে হবে। এস ইজ ইকুয়ালস টু 1000 W বাই এম ইন্টু ভি এম এল। এখানে যেহেতু এম এল এ বের করতে বলছে, তার মানে এখানে ভি এম এল এর মানটা বের করে দিলে আমাদের কাজ শেষ। ভি এম এল ইকুয়ালস টু বলতে পারো 1000 W বাই হচ্ছে এম ইন্টু এস, এমন বলতে পারি। সাইড নোট আর দিলাম না, বুঝতেই পারতো সাইড নোটও দিতে হবে, ভ্যালুগুলো হচ্ছে তুমি বসায় দাও। তাহলে এখানে বলছে কত? 1000 ইন্টু 20 বাই এখানে আছে কত? এস এর মানে এটা তো মান হচ্ছে 106, কার? সোডিয়াম কার্বনেটের ভর, এটা তো কয়েকবার বের করছি বুঝছই। আর এখানে আছে হচ্ছে 0.75। এই এই হচ্ছে এখানকার বাংলা হিসাব। যদি আমরা এই ক্যালকুলেশনটুকু কমপ্লিট করি তাহলে আমাদেরকে উত্তর চলে আসবে এটার। আচ্ছা, সো এখানে দেখো এই ক্যালকুলেশন কমপ্লিট করে আসছে কত আমাদের? 250 ml। এই সো 250 ml, 0.75 তো মাত্র একটু আগেই করলাম বোধহয়। এই যে দেখো 0.75 মোলার, মোলার দ্রবণ। ওখানে যেমন এস এর মানটা 250 ছিল, এখানে হচ্ছে এস এর মান 250 ml বের হয়ে চলে আসছে। শেষ, ডান। ওকে, আচ্ছা দেখো কি বলে, একটা 250 ml দ্রবণে 20 গ্রাম দ্রবীভূত থাকলে এবং ওই দ্রবণের মোলারিটি 0.75 মোলার হয়, ওই দ্রবণের আণবিক ভর কত? এখানে তোমাকে বের করতে হবে কিসের মান বলো তো? এম এর মান। এবং এটার এম এর মান কত হবে? 106 গ্রাম পার মোল। কেমনে বলতেছি? আরে আমি উত্তর দেখছি না, আরে তিনটা ম্যাথ করছিস, তিনটা ম্যাথ তো সেমই, একবার এক একটা ভ্যালু খালি দেওয়া নাই, বুঝছো কিনা? তাহলে এই ম্যাথগুলো আমাদের জন্য ডান না, এগুলা করা লাগবে আর ডান না বলো? আমি নিজে বানায় দিলাম তখন থেকে ডান, তারপরের গুলাতে হচ্ছে ধরো ধরে ধরে করালাম তখন থেকেও ডান। সো ডান। ওকে, আচ্ছা তুমি কিভাবে 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করবা? চলো এখানে একটা কথা বলে দিছে, 200 মিলিলিটার মানে কি? ভি। সেমিমোলার সোডিয়াম কার্বনেট, সেমিমোলার মানে কি ভাই? কত মোলার? সেমিমোলার, সেমিমোলার বললাম যে পড়ালাম একটু আগে, সেমিমোলার মানে হচ্ছে 0.5 মোলার। সেমিমোলার মানে 0.5 মোলার, যেটাই আমাদের এস এর মান। এস এর মান দেওয়া আমাকে কত? ভি এম এলটার মান কত দেওয়া আছে? 200 মিলিলিটার, 200 ml। ওকে, আমাকে বানাতে হবে কি? সোডিয়াম কার্বনেট দ্রবণ, মানে এখানে আমার ডাব্লুর মানটা লাগবে। সো আমরা বলতে পারি ডাব্লু ইজ ইকুয়ালস টু, একবারে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এস 0.5 ইন্টু এম, সোডিয়াম কার্বনেট বানাবো না, তার মানে হচ্ছে 106, ওকে, বাই হচ্ছে 200 কি ভি এম এল, তারপরে হচ্ছে 1/1000। এটাই তো আমার ডাব্লুর মান ছিল। তাহলে এটা দিয়ে যদি তুমি কাট করো তাহলে এখানে থাকে হচ্ছে 5, ঠিক আছে।
এটাতে যদি কাজ করো তাহলে এখানে থাকে হচ্ছে 0.1, তো 0.1 এর সাথে যদি এটাকে ক্যালকুলেশন করো এটা থাকে হচ্ছে 10.6। তাহলে আমি যে কাজটা করব 10.6 গ্রাম প্রথমে আমি কি করে নিব, মেপে নিব। 10.6 গ্রাম কোনো একটা ডিজিটাল ব্যালেন্স বা নিক্তির সাহায্যে মেপে নিব। তারপরে সেটা গোলতলি ফ্লাস্কে নিয়ে 200 ml পর্যন্ত পানি নিয়ে ঝাঁকা শেক করে দ্রবণটা তৈরি করে নিলেই আমাদের হয়ে যায় হচ্ছে 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ। ক্লিয়ার কথা? ওকে, চলো একটা নিজে করতে বলছে, অনেক কঠিন কিছু নিশ্চয়ই একটা নিজে করতে হবে আমাদের। ওকে, নিজে করার জিনিসটা কি? নিজে করার জিনিসটা হচ্ছে আমাদেরকে এখানে বলছে 200 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত? ওরে কঠিন। 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম HCl থাকলে দ্রবণের মোলারিটি কত? ওরে কঠিন। আল্লাহ, এগুলা নিচে কেমনে করবো ভাই, এত কঠিন জিনিসপাতি। দেখো তো একটু নিজে করা যায় কিনা এত কঠিন জিনিসপত্রগুলাকে। ঠান্ডা লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, দেখো এত কঠিন কঠিন জিনিসগুলো আমরা নিজে নিজে করতে পারি কিনা। ওকে, ধরো আমরা হচ্ছে এখানে করতে চাচ্ছি এটা। সো আমাদের সবকিছু ভ্যালু দেওয়া, এটা আমাদের VML। হ্যাঁ, আরে এগুলা লেখা দেখা যাচ্ছে রে, আমি যে হচ্ছে যে এটাতে লিখতেছি দেখা যাওয়ার তো কথা ভালো করে। এই যে এখানে যেমন লিখছি দেখি একটু, হ্যাঁ একেবারে ক্লিয়ার। ওকে, তো চলো যেটার কথা বললাম, ধরো নিজে করতে বলছে না, তো আমাকে এখানে কি বের করতে হবে? মোলারিটি। মোলারিটি নির্ণয়ের সূত্র S ইজ ইকুয়ালস টু আমরা জানি 1000W বাই হচ্ছে আমাদের M ইন্টু V, যেখানে ভিটা হচ্ছে আমাদের কি ml। আমাদের কি ভ্যালুগুলো দেওয়া আছে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, প্রচুর পরিমাণে দেওয়া আছে। কি প্রচুর পরিমাণে দেওয়া? দেওয়া হচ্ছে W এর মানটা কত বলো তো? 4 গ্রাম। ওরে কঠিন। তারপরে M এর মানটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু এটা অলরেডি আমরা একবার বের করছিলাম, 40 গ্রাম পার মোল। ওরে কঠিন। তারপরে কত? VML এর মানটা দেওয়া আমাদের 100 ml, 100 মিলিলিটার। আমাদেরকে বের করতে হবে কিসের মানটা ভাইয়া? এস এর মানটা। এটাই তো কাজ। তাহলে আমরা যদি এখান থেকে বের করতে চাই তাহলে আমরা বের করতে পারি, দেখো তো আমাদের 1000W, 1000 ইন্টু হচ্ছে W এর মানটা কত রে ভাইয়া? 4 বাই হচ্ছে আমাদের 40 ইন্টু 100। আরে কঠিন জিনিস রে ভাই। এখানে থাকে হচ্ছে 10, এখানে থাকে হচ্ছে মনে করো 4, এই 4 আর এই 4 কেটে দিলে থাকে হচ্ছে মনে করো 1। ও বাপ রে বাপ, 1 মোলার। 1 মোলার ভাই, এত কঠিন জিনিস। ডান, আমরা জানি মোলারিটি সমান এত, এই ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিবা। ডান ডান। গয়ে একটা 3 মার্কের কোশ্চেন থাকবে, স্যার হচ্ছে রাইট মার্ক দিয়ে 3 দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, পরে দেখি 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম HCl দ্রবীভূত থাকলে মোলারিটি কত? বলো তো, এখানে সবকিছু সেম থাকবে, খালি HCl এর জন্য M এর মানটা চেঞ্জ হয়ে যাবে না? HCl এর জন্য M এর মানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে এরকম ভাবে নির্ণয় করি, W এর মানটা S ইজ ইকুয়ালস টু কত? 1000W M ইন্টু V, M ইন্টু V, ভিটা কি? ml এ। আচ্ছা, তারপরে আমাদের কি এই যে এরকম ভাবে দিতে হবে, কঠিন জিনিসপাতি যেহেতু। আচ্ছা, তাহলে এখানে আমাদের W এর মানটা কি দেওয়া বলো তো? 4 গ্রাম। সেম। M এর মানটা কি আসলে? 1 প্লাস 35.5 ক্লোরিনের ভর, মানে হচ্ছে 36.5 গ্রাম পার মোল। তারপরে ভাইয়া VML কত? 100 ml। 100 ml দ্রবণ বানাতে হবে না? আর মান কার বের করতে হবে আমার? S এর। তো কঠিন, মাথা একেবারে কি বলবো। আচ্ছা, 1000 W এর মান কত? 4 বাই M এর মান কত? 36.5 বাই আমাদের V এর মান কত? V এর মান কত বলো? V এর মানটা হচ্ছে আমাদের 100। এটা ক্যালকুলেশন করলে থাকে হচ্ছে 10। ঠিক আছে, 10 থাকে। আর এটা দিয়ে যদি আমরা এলিমিনেট করি, 4 কে যদি এটা দিয়ে এলিমিনেট করি 36, আর এখানে যদি ধরে নাও এটা হচ্ছে 50, 50 কে যদি এলিমিনেট করতে চাই তাহলে থাকবে হচ্ছে 4 12 48। 48 হলেও আরো ধরো হচ্ছে 2 20, মানে হচ্ছে 5, মানে 125, অর্থাৎ 9.125, 9.125, 36.5। 125 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি 5 হয় না? 500 হয়, 5। ঠিক আছে। আচ্ছা, সো তাহলে এটাকে এটা দ্বারা যদি ভাগ করতে চাই, যে আমরা ভাগ করব এটাকে এটা দ্বারা, তাহলে এখানে অবভিয়াসলি তুমি পাবা হচ্ছে যেটা, যে 1. মানে সামথিং 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 মোলার, এমন কিছু একটা অ্যান্সার। আর এডি করতে যাব না। ঠিক আছে। আর যদি বলো যে না ভাই করতেই হবে, তাহলে আমার তোমার বাংলা ফোন আছে, হ্যাঁ আমি তোমাকে হচ্ছে যে ক্যালকুলেশন করে দেখাই, যেহেতু ডিরেক্ট উত্তর যেন তুমি ক্যালকুলেটরের উত্তর করেও যেন তোমার সাথে আসলে মিলে যায়। তাহলে এটা হচ্ছে 10। আচ্ছা, আগে আমি হচ্ছে ওই ভাগটা দেখি, নিজের উপর কনফিডেন্স তো অনেক বেশি আছে, তাই আগে ওই ভাগটা দেখে নিই। সরি, 4।
হ্যাঁ একেবারে 9.125 সেরা। তাহলে এখন আমরা যেটা ভাগ করব সেটা হচ্ছে আসলে 10 ভাগ 9.125, তাহলে থাকে হচ্ছে 1.09। দেখছো একটা জিরো দিতেছিলাম আমি, 1.09 096 মোলার অ্যান্সার। শেষ। ওরে কঠিন রে ভাই, কি বলবো, তো কঠিন জিনিসপাতি দেয় তোমাদের। আচ্ছা, তো আশা করি বুঝতে পারা গেছে। ডান। তাহলে এ পর্যন্তই ছিল হচ্ছে আমার প্রথম পার্টের অংশটা। এর পরের সেকেন্ড পার্টের মধ্যে আমরা পড়বো মেইনলি হচ্ছে আমাদের মৌলের শতকরা সংযুক্তি, এই পার্টটা। এটা আমরা কখন পড়বো বলো? পার্ট 2 এর মধ্যে। তো চলো তাহলে আমরা আমাদের পার্ট 2 শুরু করি। তার আগে পর্যন্ত থ্যাংক ইউ যারা ফার্স্টটুকু কমপ্লিট করলা, ফার্স্ট পার্টটুকু। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ভাই। ঠিক আছে, তাহলে নেক্সট পার্টে দেখা হবে। টিল দেন সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।